ॐ एकदन्तमहाकायं लम्बोदरगजाननं विघ्ननाशं करन्तेवं हेरम्भप्रणमाम्यहम्। सर्वे वास्तु मया देवं सर्वं वास्तुमयं जगत् पृथ्वीधरस्तु विज्ञेय वास्तुदेव नमस्तुते। বিঘ্নহর্তা শ্রী গণেশ এবং বাস্তুপুরুষকে প্রণাম জানিয়ে আজকে দ্বিতীয় দিনের সায়েন্স ইন বাস্তুর ক্লাস আমরা শুরু করছি। সময় যেহেতু হয়ে গেছে তো আমরা আর অপেক্ষা করব না। যতজন আমরা উপস্থিত হয়েছি আমরা সবাই এই কয়েকজন মিনিট ক্লাস শুরু করব। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, প্রত্যেকের স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি কথা শুনতে পাচ্ছি না। কেউ কি কিছু বলছেন? আমি কাউকে আনমিউট দেখতে পাচ্ছি কিন্তু কোনো সাউন্ড আমার কাছে আসছে না। যে কেউ একজন আনমিউট করে কিছু বলুন, আমি জাস্ট চেক করছি আমার কাছে সাউন্ড আসছে কি আসছে না। আমার কথা কি সকলে স্পষ্ট শুনতে পাচ্ছেন? আমার কথা কি সকলে স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? কোনো প্রবলেম হলো? হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে। আমি এটাই কনফার্ম হচ্ছিলাম যে আমি অনেকক্ষণ থেকে বলছি কিন্তু কেউ কোনো রিপ্লাই করছে না। তো আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকের টপিকে প্রবেশ করার আগে গতকাল আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেই টপিকগুলোর উপরে একবার দৃষ্টিপাত করব। তারপরেই জাস্ট একটু রিভাইজ দেব। তারপরেই আমরা নেক্সট আজকে যে টপিক রয়েছে সেই টপিকে প্রবেশ করব। গতকাল আমরা মেনলি ফোকাস করেছিলাম ফাইন্যান্সটার উপরে, কিন্তু সেটা খুবই বেসিক ওপর দিয়ে টাচ করে গেছিলাম। বেসিক্যালি গতকাল আমরা বাস্তুটাকে বোঝার চেষ্টা করেছিলাম মাত্র, যে বাস্তু আসলে কি, কেন তার সৃষ্টি হয়েছে এবং সেই শাস্ত্রের গুরুত্বই বা আমাদের জীবনে কতখানি। তো আজকে একটু রিভাইজ দেবো আমরা, রিভাইজ দেবার পরে আজকের টপিকে প্রবেশ করব। কেমন? তো শুরু করা যাক। আমরা একটা কাহিনী দিয়ে শুরু করেছিলাম। সেই কাহিনীটি হচ্ছে, আমরা দেবাসুর সংগ্রাম দ্বারা শুরু করেছিলাম, যে অন্ধকাসুর এবং মহাদেব এই দুজনের মধ্যে প্রচণ্ড রকম একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের
কারণে এই দুইজন ব্যক্তির শরীর থেকে কিছু ঘাম মাটিতে এসে পড়ে। এই যে দুইজন ব্যক্তির শরীর থেকে কয়েক বিন্দু ঘাম মাটিতে এসে পড়লো, এর কারণে কি হলো, এই ঘাম মাটিতে এসে পড়ার কারণে একটা বিশাল আকার দেহের সৃষ্টি হলো। আর সেই দেহটি ক্রমাগত বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে, যার নাম পরবর্তীকালে বাস্তুপুরুষ হয়েছে। তো এইভাবেই বাস্তুপুরুষের জন্মটা হয়। এবং জন্মানো মাত্রই তার এতই খিদে পায়, সে সামনে যাকেই পায়, দেবতা অসুর যাকেই পাচ্ছে, সে পুরো গিলে 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 খাচ্ছে, এইরকম একটা অবস্থা, পরিস্থিতি। এইটা দেখে তো দেবতা দানব উভয়ই প্রচন্ড পরিমাণে ভীত সন্ত্রস্ত অবস্থা। তারা কোথায় যায় কোথায় যায় না, তারা তখন মনে পড়লো না ব্রহ্মদেবের কাছে যাওয়া যেতে পারে। একমাত্র ব্রহ্মদেবী আছে যে আমাদের এই রকম দুর্বিষহ পরিস্থিতি থেকে রক্ষা করতে পারেন, এবং এর কারণটাও তিনি বলতে পারবেন যে কি আসলে কারণ যার জন্য এই রকম একটা ব্যক্তির সৃষ্টি তাকে করতে হলো। সৃষ্টিকর্তা ব্রহ্মা, সমস্ত কিছু সৃষ্টির মূলে তো তিনিই আছেন। তার ইচ্ছার বিরুদ্ধে, তার অনুমতি ছাড়া কোনো কিছুই এ জগতে সৃষ্টি হতে পারে না, একটা গাছের পাতাও নড়তে পারে না। তিনি যথার্থ উত্তর দিতে পারবেন এই ভেবে ব্রহ্মদেবের কাছে গেল। এক মিনিট, কেউ জয়েন করছে। তো এই ভেবে যখন তারা ব্রহ্মদেবের কাছে গেল, গিয়ে ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করছে যে ব্রহ্মদেব, এই ব্যক্তির জন্ম কি কারণে, কেন হলো, আর আমাদেরকে এরকম ভাবে অত্যাচার কেন করছে এই ব্যক্তি। এইবার এই কথা শেষ হতে না হতেই সেই মুহূর্তে সেখানে ব্রহ্মদেবের কাছে সেই আকৃতি বা সেই দেহ পৌঁছে গেল। অদ্ভুতভাবে সেখানে পৌঁছানো মাত্রই ব্রহ্মদেবকে দেখে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করছে। এই যে ব্রহ্মদেবকে দেখে প্রণাম করছে, এই প্রণাম করছে দেখে, এই পজিশনটা দেখেই আগে থেকেই ভীত সন্ত্রস্ত দেবতা এবং দানবগণ উভয়ই সেই বাস্তুপুরুষের পিঠের ওপর উঠে বসে, মানে গোটা শরীরটা কভার করে নেয়। গোটা শরীরটা কভার করে নেওয়ার ফলে কি হলো না, সেই বাস্তুপুরুষটা কয়েক হাত মাটির নিচে ঢুকে যায়, কয়েক হাত মাটির নিচে ঢুকে গেল। এবং এতটাই দেবতা এবং দানব ভার নিয়ে উঠলো তার পিঠের ওপর যে বাস্তুপুরুষ আর তাদেরকে ঠেলে উঠতে পারছে না। এইবার তখন ব্রহ্মদেব বলছে, এর নাম বাস্তুপুরুষ, আমারই মানস পুত্র, অর্থাৎ আমার কল্পনার দ্বারা যারা সৃষ্টি, এ হচ্ছে সেই মানুষের বা জীব জগতের কর্মফলে নির্ধারণ করার জন্যই এর জন্ম হয়েছে মূলত, এমনি এমনি হয়নি। আর একদিকের এর কাজ হচ্ছে ধরিত্রী দেবীকে রক্ষা করা, কারণ এ ধরিত্রী পুত্রও বটে, ঘাম তো মাটিতেই পড়েছিল, সেখান থেকেই এর জন্ম। অত- অতএব এ ধরিত্রী পুত্র, ধরিত্রীকে রক্ষা করাটাও এর কর্তব্য। ধরিত্রীর ওপরে আমরা সাক্ষাৎ কিছু করতে পারবো না, আমাদের যা কিছু নির্মাণ কার্য করতে হবে সবটাই এর পিঠের ওপরেই করতে হবে, এর শরীরের ওপরেই করতে হবে। এর নিজের শরীর দ্বারা স্বয়ং ভূদেবীকে রক্ষা করছে। কেমন? তো এইভাবে বাস্তবতার সৃষ্টি হয়, এটা কাহিনী, এভাবে তার সৃষ্টি হয়। এবং কর্মফল নির্ধারণের জন্য বলা হলো, কেন বলা হলো, কি রকম কর্মফল, কি ধরনের কর্মফল, সেটা হচ্ছে আমরা তো প্রতিদিন কিছু না কিছু কর্ম করি, কোনোটা ভালো কোনোটা খারাপ। এবং আমাদের প্রত্যেক ধর্মগ্রন্থই, প্রত্যেক কেন, আমাদের মূল ধর্মগ্রন্থ হলো বেদ। আর সেই বেদের মধ্যে যে 4 নম্বর ভাগ অথর্ববেদ, সেই অথর্ববেদেরই অংশ বাস্তুশাস্ত্র। তো সেইখানকার এই যে বেদ থেকে আমরা পাচ্ছি জিনিসটাকে, অথর্ববেদ থেকে বাস্তুশাস্ত্রকে পাচ্ছি, এখানেই আমরা এই কাহিনীর উল্লেখ পাই। এবং তার সঙ্গে সঙ্গে কর্মফলের কথা বলা হয়, কারণ মানুষের জীবনে যখন কোনো কিছুর পরিবর্তন আসে, সেটা যাই হোক না কেন, যে কোনো কিছুর পরিবর্তন, অবশ্যই সেই ব্যক্তি বাস্তুর মধ্যেও কিছু পরিবর্তন করে। বাস্তুর মধ্যে, বাড়ির মধ্যে যদি কোনো কিছু পরিবর্তন না করা হয়, একই রকম যদি চিরকাল থেকে যায়, সেই ব্যক্তির জীবনও কোথাও না কোথাও একই রকম একটা গতানুগতিক ধারায় চলতে থাকে। ব্যক্তির জীবনে চেঞ্জেস তখনই আসে যখন সে নিজের বাড়ির মধ্যে কোনো কিছু চেঞ্জেস ঘটায়, নচেৎ তার জীবনে বড়সড় কোনো চেঞ্জেস তো আসতেই পারে না।
জন্ম, মৃত্যু, বিয়ে, চাকরি, পড়াশোনা, খেলাধুলা, যাই বলি না কেন, সবকিছুই এই জায়গা থেকেই হয়। এই কন্ট্রোল করে। আচ্ছা, তারপর কি বলা হলো? বাস্তুত এই জন্য ব্যাপার, এই জন্য জন্ম হয়েছে, এই ঘটনাগুলো আমাদের দেবে। তার সঙ্গে আরো বলা হলো কি? আরো বলা হলো প্রত্যেকটি বাড়ি বা প্রত্যেকটি নির্মাণ কার্যের, বাড়ি হোক, স্কুল হোক, হাসপাতাল হোক, কলেজ হোক, যাই হোক না কেন, যেটা আমরা নির্মাণ করছি, সেই নির্মাণের একটা পদ্ধতি থাকবে। সেই পদ্ধতি অনুযায়ী, সেই প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যারা বানাবে তারা সুখে থাকবে। তুমি তাদের দুঃখটা খাবে। বাস্তুপুরুষ জিজ্ঞাসা করছে, আমার তো খিদে প্রচুর পেয়েছে, আমার সঙ্গে তো অন্যায় করা হচ্ছে, এটা আমি খাবো কি? তখন ব্রহ্মদেব বললেন যে ঠিক আছে, তোমার খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কি খাবে? না, যারা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বানাবে তাদের তুমি সুখটা খাবে, আর যারা প্রকৃতির নিয়ম মেনে বানাবে তাদের তুমি দুঃখটা খাবে। এই হচ্ছে তার রুলস। এইভাবেই সে সুখ দুঃখের ফলটা আমাদের দিয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এইভাবে তো সুখ দুঃখের ফলটা দিল। তারপর আর কি, তাকে আর কি বরদান দেওয়া হলো? সে আর কতটা ক্ষমতাশালী? বাড়িতে যখন দেখবেন পূজা পাঠ হয়, যখন পুরোহিত মশাই পূজা করেন, তখন আর কারোর পূজা করুক বা না করুক, বাস্তুদেবের পূজাটা কিন্তু অবশ্যই করে। বাস্তুকে না দিয়ে কোনো পূজা হতে পারে না। আর কোনো দেবতা, বাস্তু পূজন ছাড়া কোনো দেবতা সেই বাড়ির ব্যক্তিদের পূজা গ্রহণই করে না। বাস্তু পূজা অবশ্য কর্তব্য। কেন? না, সেই তো ধারণ করে রেখেছে। যে ধারণ করে আছে তাকে তো পুজো করতে হবে না? তাকে আগে পূজা দেওয়া উচিত। বাস্তুময় জগৎ, বাস্তু কোথায় নেই, সম্পূর্ণ পৃথিবী জুড়েই তিনি আছেন। বাস্তুশাস্ত্রের রচয়িতা স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। দেব ও শিল্পী বিশ্বকর্মা হলেন এই শাস্ত্রের রচয়িতা। দেবশিল্পী বিশ্বকর্মা নিজে হাতে একটি বইও লিখেছেন, যার নাম বিশ্বকর্মা প্রকাশ, যেখানে বাস্তুশাস্ত্রের সম্পূর্ণ উল্লেখ আমরা পাই। আজকে ভারতবর্ষে বা পুরো পৃথিবীতে যত বাস্তুশাস্ত্রী বা বাস্তু এক্সপার্ট বা বাস্তু ট্রেনার যারা আছেন, তাদের প্রত্যেকের জননী বলা যেতে পারে এই বিশ্বকর্মা প্রকাশ বইটিকে। এই বইটা ছাড়া বাস্তু সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করা কারোর পক্ষেই সম্ভব নয়। স্বয়ং বিশ্বকর্মা এই বইটি লিখেছেন। এটা তো আগেই বললাম যে বেদের ৪টি ভাগ, সেই ৪ নাম্বার ভাগ অথর্ববেদ, সেই অথর্ববেদের অন্তর্গত বাস্তুশাস্ত্র বা স্থাপত্যবিদ্যা। এইবার আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে ৫টি তত্ত্ব নিয়ে। কি কি না? ফায়ার, এয়ার, আর্থ, ওয়াটার আর। এই যে জিনিসটা, এটা কি না, একটা হচ্ছে আগুন, একটা বায়ু, একটা পৃথিবী, একটা জল, একটা আকাশ। এই হলো ৫টি তত্ত্ব। এবার এই ৫টি তত্ত্বের সাইকেল সিস্টেম রয়েছে, যেটা আমরা পড়েছিলাম। আমি আজকে ডিটেলসে ঢুকছি না বেশি। কালকে যেহেতু আমরা পুরো ডিটেলসে পড়েছি এটা, তো আজকে আমরা ডিটেলসে যাব না। আমরা চেষ্টা করব আজকে একটু ফাস্ট বেরিয়ে যাবার। কেউ জয়েন করছে? তো আমরা এই সাইকেল সিস্টেমটা দেখেছিলাম, তাই না? জল, জল থেকে বায়ু, বায়ু থেকে আগুন, আগুন থেকে পৃথিবী, পৃথিবী থেকে আবার মেটাল বা আকাশ। এই হচ্ছে আমাদের পঞ্চতত্ত্বের সাইকেল সিস্টেম। মানে এরা একে অপরকে এভাবে সৃষ্টি করছে, তাই তো? প্রথমে জলের সৃষ্টি। জল কোত্থেকে সৃষ্টি? না, জল আকাশ থেকে সৃষ্টি। আকাশ থেকে বৃষ্টি হলো, সেই বৃষ্টি থেকে আবার গাছ জন্মালো, সেই গাছ থেকে অক্সিজেন মানে বায়ুতত্ত্ব। সেই গাছ যখন শুকিয়ে যায় তখন সেই জ্বালানি রূপে রূপান্তরিত হয়, সেখান থেকে আমরা আগুনকে পাচ্ছি। আবার সেই আগুন যখন শেষ হয়ে গেল, তখন পড়ে থাকে ছাই, সেটাকে আমরা পৃথিবী তত্ত্ব বলছি। আর সেই মাটির নিচেই কিন্তু আমরা বিভিন্ন রকম মেটাল পাই, ধাতু পাই। সেই ধাতু থেকেই বিভিন্ন রকম শব্দ নির্গত হয়, তাই তো? সেটাকে আকাশ তত্ত্ব বলা হয়। তো এই হচ্ছে এদের সাইকেল সিস্টেম। এইবার যাবো এদের ডিস্ট্রয়, মানে এরা একে অপরকে ধ্বংস করছে কিভাবে। ঠিক এইভাবে এক তত্ত্বের দ্বারা আর এক তত্ত্বের বিনাশ। আগুন আর জলের মধ্যে যে শত্রুতাটা, এটা হচ্ছে বিনাশকারী শত্রুতা, মানে খুনোখুনি ব্যাপার, মেরেই দেবো এরকম একটা ব্যাপার। তারপর আমি গতকালকে এই শত্রুতার ব্যাপারে কিছুটা বলেছিলাম। প্রত্যেক শত্রুতার একটা নাম দিয়েছিলাম বটে। যেরকম আগুন আর আকাশ,
আগুন আর আকাশ এদের মধ্যে কিরকম শত্রুতা? এদের মধ্যে শত্রুতাটা কোথাও না কোথাও একটু হিংসাত্মকও বটে। জল আর পৃথিবী, পৃথিবী এবং বায়ু, এই যে এক একটা শত্রুতা, এই সাইকেলটাকে আমাদের মনে রাখতে হবে। পঞ্চতত্ত্বের মধ্যেই সম্পূর্ণ বাস্তু দাঁড়িয়ে আছে। বাস্তুর দোষ হোক, বাস্তুর গুণ হোক, শুভ প্রভাব হোক বা অশুভ প্রভাব, সবটাই কিন্তু এই পঞ্চতত্ত্বের মধ্যেই দাঁড়িয়ে, এর বাইরে কিছু নেই। ভগবান বলা হয়, তাই না? আমরা বলি ভগবান। আসলে যদি ভগবান কথার অর্থ ব্যাখ্যা করা যায় তো কি আসবে? ভ, প্রথমে ভ আসছে। ভ, ভ থেকে ভূমি মানে মাটি। ভ গ বান, গ, গ থেকে গগন মানে আকাশ। ভ গ ব, ব মানে বায়ু। বয় আকা আছে আ, আ থেকে আগুন। শেষকালে কি আসছে? ভগবান, লাস্টে দন্তের ন, ন থেকে নীর, নীর মানে জল। এই হলো পাঁচটি তত্ত্ব। ভগবান শব্দের যদি পূর্ণ ব্যাখ্যা করা যায় সেই ক্ষেত্রে আমরা এই পাঁচটি তত্ত্বকেই পাবো, অর্থাৎ সম্পূর্ণ প্রকৃতিকে পাচ্ছি। আদ্যাশক্তি মহামায়া, সে তো প্রকৃতিই বাস্তবে। আর আমরাও কিন্তু এখানে বাস্তু করতে গিয়েও সম্পূর্ণ প্রকৃতিকেই পাচ্ছি। সবটাই প্রকৃতির খেলা। আমাদের কি করতে হবে? আমাদের কিছুই করতে হবে না, শুধু প্রকৃতির নিয়মটাকে বুঝতে হবে, প্রকৃতির ইচ্ছে মতন চলতে হবে, নিজের ইচ্ছে মতন নয়। কারণ আমাদের দেহটা তো প্রকৃতিরই দান, এটা তো প্রকৃতির দেহ। তা এর নিয়মে না চলে আমি তো আমার নিয়মে চলতে যাই, কি করে হবে? এ তো প্রোটেস্ট করবে না, সমস্যা তৈরি করবে। তো বাস্তব ঠিক তেমনি, একই জিনিস। যে ব্যক্তি নিজের দেহ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখে তাকে আর কিছুই বোঝাতে হয় না। সে বাস্তুও জানে, সে জ্যোতিষ জানে, সে মেডিকেল সায়েন্সও জানে, সে আধ্যাত্মবিদ্যাও জানে। সব কিছুই তার জানা, যদি তার জ্ঞানটা থাকে তার দেহ সম্পর্কে। এরপর পড়েছিলাম তিন গুণ সম্পর্কে, ত্রিদেব, সত্য রজতম, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মদেব রজগুণের প্রতীক, বিষ্ণু সত্যগুণের, মহেশ্বর তমগুণের। এই ত্রিদেব হচ্ছে তিনটি গুণকে ইন্ডিকেট করে। এখানেও সে একই জিনিস। এবার এই উদাহরণটা আমি গতকালকেও রেখেছিলাম, যে এবিসি, এক্সেলারেটর, ব্রেক অ্যান্ড ক্লাচ। অ্যাক্সেলারেটর রজগুণের প্রতীক, যে কখনো থামতে চায় না, যে গতিশীল হয় সর্বদা, গতিমান। তম হচ্ছে ব্রেক, সেই সমস্ত ব্যক্তি যাদের খোঁজ আমরা যে কোনো চায়ের দোকানে, যে কোনো পাড়ার রকে, আর উচ্চ জ্ঞানী হিসেবে পাড়ায় দেখতে পাই, যে বলে আমি সর্বজ্ঞানী কিন্তু আমি বাস্তবে কিছুই না, এই একটা ব্যাপার তাদের মধ্যে থাকে। আমি নিজে তো এগোবো না, আমি তোমাদেরকে এগোতে দেবো না, তমগুণের ব্যাপার। তারপর সি মানে সত্যগুণ, ক্লাচ। এ ব্যালেন্স করে সত্য এবং তম, এই রজ এবং তম এই দুটোকে ব্যালেন্স করে, দুটোকে ব্যালেন্স করে সামঞ্জস্য বজায় রাখে। সামঞ্জস্য বজায় রেখে চলতে শেখে, চলতে পারে এবং চলতে শেখায়ও। এই হচ্ছে তিনটে। হুম, তো এই হচ্ছে সেই তিন গুণের প্রতীক। তারপর এইবার আমরা একটু ফিরে আসি বাস্তুর মধ্যে, পৌরাণিক বাস্তু, অর্থাৎ যদি একটু প্রাচীন কালে, আজ থেকে প্রায় ১-১৫০ বছর আগে ফিরে যাই, তখন বাড়ি তৈরি করার নির্মাণ পদ্ধতির এখানে একটা আলাদা ছিল। কিরকম আলাদা? না, তখন দেখতাম যে চারপাশ থেকে বাড়ি বানানো হতো আর মাঝখানটা, ব্রহ্মস্থানটা ফাঁকা রাখা হতো। গতকালকে পড়েছিলাম মাঝখানটাকে ব্রহ্মস্থান বলা হয়, নাভিস্থান। তো বাস্তুর মধ্যে সেই জায়গাটাকে ফাঁকা রাখা হতো, ক্লিন রাখা হতো। কেন? না, এই জায়গা থেকেই কিন্তু এনার্জি যাওয়া আসা করে। যাওয়া আসা বলতে এখান থেকেই নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়, পজিটিভ এনার্জি এন্টার করে। আর সম্পূর্ণ বাস্তুকে ধারণ করে এই ব্রহ্মস্থান। এটাই হচ্ছে মূল শক্তি, এনার্জি বলি, শক্তি বলি, যাই বলি না কেন, মূল কেন্দ্রস্থানই হচ্ছে এটা। সম্পূর্ণ বাস্তুর শক্তিটাকে, এনার্জিটাকে এই ব্রহ্মস্থানই কিন্তু ধরে রাখে। তো আধুনিকভাবে যদি আমরা বাড়ির ডিজাইন বানাই তো এরকম বানাতেই পারি। মাঝখানটা ফাঁকা রাখলাম, বাকি চারদিক থেকে বেডরুম হয়ে গেল, বাথরুম হয়ে গেল, যা যা থাকার সেগুলো করলাম। এটাও একটা ডিজাইন। তো এবার আসছি মডার্ন বাস্তুতে, মানে আমরা এই প্রাচীন কালের নির্মাণ পদ্ধতি পরে আমাদের তো কোনো লাভ নেই। এখন আমাদের ফ্ল্যাটের যুগ, এখন বাড়ির যুগও নেই আর। তো ফ্ল্যাটের যুগে তো সেটা সম্ভব নয়, পসিবল না কোনোভাবে। তো এই ফ্ল্যাটের যুগে আমরা
কি প্রসেস অ্যাপ্লাই করতে পারি? ওহো, 1 মিনিট, কেউ একজন ঢুকছিল ক্লাসে। ঠিক আছে। তো স্যার এবার আপনার আজকে নামটা একটু বলবেন? হ্যাঁ বলুন। আপনার নামটা একটু বলুন স্যার। আচ্ছা, আমার নাম, ও আচ্ছা, গতকালকে বলিনি না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগ্যিস জিজ্ঞাসা করলেন, ভুলেই গেছিলাম। আমার নাম হচ্ছে ত্রিগুণানন্দ চক্রবর্তী। আপনার বাড়ি? আমার বাড়ি কলকাতা। কোথায়? কলকাতা শ্যামবাজার। কলকাতা শ্যামবাজার, আচ্ছা আচ্ছা। আপনার শুভ নাম? আমার নাম সৌমেন পাই। আচ্ছা, শোনবাবু, আপনার সঙ্গে খুব শীঘ্রই সাক্ষাৎ হতে চলেছে। হ্যাঁ, একদম। স্যার কালকের যে ক্লাসটা করিয়েছিলেন সেই ক্লাসে কিছু প্রশ্ন আছে। আর আজকের ক্লাসটা হোক তারপর আমি একটু জিজ্ঞেস করবো, হ্যাঁ? আপনি একটু জোরে বললে আমার শুনতে সুবিধা হয়। বললাম কালকে যে ক্লাসটা করেছিলেন তার কিছু প্রশ্ন আছে। তো আচ্ছা, আজকে ক্লাসটা করেছিলেন, প্রশ্নগুলো একটু জিজ্ঞেস করবো। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে। ওকে। আমি সবার প্রশ্ন নেব, প্রশ্নগুলো আমি 9টার পর থেকে নেব, কেমন? ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, তো এবার আমরা ফ্ল্যাটের যুগে প্রবেশ করি, যে আমরা এখন এই মডার্ন যুগে আমরা বাস্তুর অ্যাপ্লাই করব কিভাবে, এখন আমরা রিডিং করব কিভাবে, এখন আমরা ঠিক ভুল বুঝবো কি করে। কারণ তখনকার দিনে ওইভাবে নির্মাণ হতো, তখনকার দিনের শর্তই ছিল বা পদ্ধতিই ছিল এটা। প্লাস তার সঙ্গে সঙ্গে বাথরুমটা হতো কয়েক যোজন দূরে বাড়ি থেকে, মাঠে ঘাটে বাঁশবাগানে আমবাগানে এইসব জায়গায় ছিল, একদম প্রাকৃতিক সৌন্দর্যময় দূষণমুক্ত জায়গায় তখন আমরা কাজকর্ম সারতাম, প্রাতক্রিয়া ইত্যাদি। রান্নাঘরটাও বাড়ি থেকে অ্যাটাচ থাকতো, ঠাকুর ঘরটাও বাড়ি থেকে অ্যাটাচ থাকতো, আলাদাভাবে থাকতো। তো এই জন্য নেগেটিভিটিরা বাড়ির মধ্যে প্রবেশ করতে পারতো না, কারণ নেগেটিভিটির মধ্যে টয়লেট একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য বাড়ির মধ্যে বা বাড়ির সঙ্গে অ্যাটাচ টয়লেট করা হতো না। তো আজ থেকে প্রায় 100-150 বছর আগের কথা বলছি, মানে তো এক প্রকার আমাদের ভাষায় সত্যযুগের কথা বলছি। তো সত্যযুগে অসুররা একদম আলাদা থাকতো, মানে অসুর আলাদা, মানুষ আলাদা, দেবতা আলাদা, এরকম একটা প্রত্যেকের ভাগ ছিল আলাদা আলাদা জায়গায়, তাদের আলাদা আলাদা জায়গা ছিল। তো এটাও ঠিক তেমনি, বাড়ি থেকে অনেকটা দূরে, বাড়িকে তখন মন্দির বলা হতো, মানে স্বর্গ এক প্রকার। তো স্বর্গ থেকে অসুরটা দূরেই থাকতো, টয়লেট তো অসুরটাকে দূরেই রাখা হতো। তো ধীরে 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 যত দিন যায় দিন যায় দিন যায়, তো সেই দূরের বাঁশবাগান থেকে সেটা কাছাকাছি আসলো আম বাগানে, একটু কাছে আসলো। আবার যত দিন যাচ্ছে ধীরে 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 চলে আসছে ফাঁকা মাঠ, বাগান ছেড়ে মাঠে প্রবেশ করলো, সেটা বাড়ির একটু কাছাকাছি আসলো। মাঠ থেকে ধীরে 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 একদম বাড়ির কানাচের কাছে চলে আসলো, এখনো ঢোকেনি, বাউন্ডারি ক্রস করে ভিতরে ঢোকেনি, পাঁচিলের বাইরে, মানে বেড়ার বাইরে সেখানে থাকলো। তারপর আরেকটু যখন দিন গেল, তখন এই কলিযুগের যত কাছাকাছি আসছে, তখন দাপরের শেষ টাইম, তখন কি করলো না, বাউন্ডারি ভিতরে ঢুকে গেল সেই সরকারি 700 টাকা না কত টাকা দিলে হয়ে যেত একটা, যাই হোক, তো সেই রকম আর কি, 2 ফুট বাই 1.5 ফুট এরকম একটা সাইজের বাউন্ডারির ভিতরে প্রবেশ করলো, অ্যাটাচ নয়, বাড়ির সঙ্গে অ্যাটাচ নয়, প্রবেশ করলো। আরো দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে, যখন একদম ঘোর কলিকাল চলে আসলো, তখন করা হলো কি, না ঠিক আছে, বাড়ির সঙ্গে অ্যাটাচ করতেই বা অসুবিধা কোথায়, বাড়ির সঙ্গে অ্যাটাচ হলো, মানে কমন বাথরুম যেটাকে বলি এখন আমরা, সবাই ইউজ করতে পারে, বাড়ির সঙ্গে অ্যাটাচ হয়ে গেল, এই ঢুকে গেল। অসুর এবার শরীরে ঢুকলো, মানে মন্দিরও আছে, অসুরও আছে, একই শরীরে দুজনের বসবাস শুরু হলো। এইবার যত দিন যায়, কলিকাল যখন আরো বেশি করে প্রবেশ করে, ঘোর কলিকাল চলে আসে, তখন কি হলো,
কমন তো ছিলই, বাড়ির সঙ্গে অ্যাটাচ তো ছিলই, এবার সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। বিছানা থেকে নেমেই বাথরুমের দরজা, ভাবা যায়? তো যে নেগেটিভিটিকে আমরা ১-১৫০ বছর আগে কয়েক যোজন দূরে রাখতাম, কয়েক ক্রোশ দূরে রাখতাম, সে এখন বেডরুমে, তাও সুন্দর ডিজাইন করে একদম, তাকে ওডোনিল দিয়ে সাজিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর একটা অবস্থায় তাকে আমরা এক প্রকার পূজাই করি বলতে গেলে। এখন বাড়ি বিক্রি বা ভাড়া যাই হোক না কেন, ঘর লোক দেখে না, আগে বাথরুমটা দেখে। আগে এটা ছিল না, আগে ছিল থাকার জায়গা পেলেই হলো, অসুবিধা নেই, সে বাথরুম যেখানে পারে হোক, চাপ নেই। এখন আগে বাথরুম, ঘর যেমন হোক থেকে যাবো, সমস্যা নেই, বাথরুম বড় হওয়া চাই, বাথরুম ঠিকঠাক সুন্দর হওয়া চাই, সুগন্ধি হওয়া চাই, এই একটা মানুষের মধ্যে চলে এসেছে। এটা যুগের প্রভাব, আর কিছুই না। তো এইভাবে ধীরে ধীরে একই শরীরে অসুর আর দেবতার বসবাস শুরু হয়। আগে ছিল পৃথক, এখন হচ্ছে একসঙ্গে, আলাদা, একদম অ্যাটাচ পুরোপুরি। তো কখন কার চরিত্র জাগ্রত হয়ে যাবে বলা খুব মুশকিল। তো যাই হোক, আমাদেরকে এইটাকে নিয়ে বাঁচতে হবে। তো এই চরিত্রের মধ্যেই আমাদেরকে সেফ জায়গা খুঁজে নিতে হবে, ঠিকঠাকভাবে কাজটাও শিখতে হবে। তো এই বাস্তুতে প্রবেশ করার আগে ছোট্ট করে একটু জায়গা বিষয়ে জেনে নেওয়া যাক, জায়গা কিরকম হওয়া উচিত। বা যারা ল্যান্ড কিনবো, বা ল্যান্ড আমার আছে, আমি সেখানে বাড়ি বানাবো, সেটা কিরকম হওয়া উচিত। যদি একদম স্কোয়ার হয়, বর্গক্ষেত্র, যেটা বাঁদিকের ছবিতে দেখতে পাচ্ছি আমরা, যদি একদম স্কোয়ার হয়, পারফেক্ট আছে, এই রকম ল্যান্ড সব থেকে উত্তম হয়, দারুণ হয়। ঠিক তার পাশে আয়তক্ষেত্র, মানে একদম স্কোয়ার তো না, একটু লম্বাটে, ক্ষতি করে না, চলে যায়, ভালো, এটাও ভালো। কিন্তু ডান দিকেরটা যেটা একদম দেখছি খুব লম্বা, মানে ট্রেনের কামরার মতন লম্বা, চওড়া ভাবটা একদমই কম। যদি উদাহরণ দেওয়া যায় তাহলে বলতে হয় ১০ ফুট বাই ৪০ ফুট, বা ১০ ফুট বাই ৫০ ফুট, এই ধরনের লম্বা, এরকম লেভেলের লম্বা। এতে করে কি হয়, আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যালো? হ্যালো? আরে, আমি ক্লাসে আছি। না মনে হয় অরিন্দম তো ওটাই বলছে। অরিন্দম একটু বললো যে নেটের সমস্যা হচ্ছে, স্যার একটু বেরিয়ে স্যার এখন ঢুকছে, স্যার শুরু করছে না। তারপর ঢুকছে না, ওই জন্য তো বলছে, বাবাকে ফোন করছে, বলে, দাদা ঢুকছে না কেন ক্লাসে। আমার ফোনে হটস্পট অন কর। আমারও সমস্যা হচ্ছে, আমি বেরিয়ে যাচ্ছি, বাবার একটু নিচ্ছে আমি, আমার বাবা আমার নেই। হটস্পট অন কর, হটস্পট অন কর। তোর ফোনে খুলতে পারি না, কি খুলবি তুই? নিচে নামাতেই তো পারছি না ওকে, নামাতেই তো দম বেরিয়ে যায়। ঘামছে খুলে যাবো, ঘামছে করে বসেছি। বাবু, এই তো ভিভো চলছে। আচ্ছা, লাস্ট আপনারা কি শুনেছেন? আমি তো এদিকে বকবক করেই যাচ্ছিলাম, এখন আমার কাছে খবর আসলো আমি ক্লাস থেকে বেরিয়ে গেছি। যে সৌমেন বাবু প্রশ্ন করেছিলেন যে আপনাকে, আমার কালকে কিছু প্রশ্ন আছে, ওগুলো উত্তর চাই, আপনি বললেন ৯টার সময় করতে। তারপর থেকে আপনাকে আর পাইনি আমরা। ও, তারপর থেকে পাননি? তারপর থেকে আমি ৩টে চ্যাপ্টার পড়িয়ে বেরিয়ে গেছি, কি অবস্থা।
ঠিক আছে, আমি রিপিট করিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পৌরাণিক বাস্তু কি পড়লাম, এটা দেখিয়েছি? হ্যাঁ, এইখানটাতেই হচ্ছিল, পৌরাণিক বাস্তুটাতেই হচ্ছিল। পৌরাণিক বাস্তু থেকেই হচ্ছিল। তো যাই হোক, এখান থেকে শুরু করা যাক তাহলে। জানি না কি কতটা শুনেছেন। না, পৌরাণিক বাস্তুর পরেও হয়েছে যে আমাদের আধুনিক বাস্তু কেমন হচ্ছে, ফ্ল্যাট আগে ওইগুলো হচ্ছিল। এসব আলোচনা হচ্ছিল আর কি। হুম। আচ্ছা, টয়লেট নিয়ে আমি একটা বড় লম্বা লেকচার দিয়েছি, সেটা শোনা গেছে কি? না, টয়লেট বাইরে রাখাও তো এইটুকুনি শোনা যায়। হ্যাঁ স্যার, টয়লেট দিয়ে ভালোভাবে আলোচনা শোনা করেছিলেন গিয়েছে। যে ছিল বাঁশতলা থেকে আমতলা, ব্যাস আমতলা থেকেই চলে গেছে, আর কোথায় আমরা জানি না। আচ্ছা, এইবার আমতলা থেকে আসবে, এবার ধীরে ধীরে আসবে। তো বাঁশতলায় ছিল, বাঁশতলা থেকে যত ধীরে ধীরে কলিযুগটা এগিয়ে এগিয়ে আসছে, মানে সত্যযুগে ছিল, ধীরে ধীরে ত্রেতায় প্রবেশ করলো, তখন বাঁশতলা থেকে আমতলায় আসলো, একটু কাছাকাছি। আরো যত দিন যাচ্ছে ধীরে ধীরে, এবার দাপরে প্রবেশ করবে করবে অবস্থা। তো আমতলা থেকে আসলো ফাঁকা মাঠে, খোলা মাঠ একদম। ওই মাঠটা ওই সব করার জন্যই বিখ্যাত। তো একদম ভোরের বেলা যেতে হতো সেই সময়, একদম সূর্য ওঠার আগেই সব হাতে লণ্ঠন নিয়ে, বা হয়তো কেউ কিছুই নিয়ে না চলে যেত। ওরকম ভাগ করা থাকতো, এক একটা ব্যক্তি এক একটা রকম জায়গা, তা স্পেশাল সেখানকার। এবং প্রাকৃতিক সার উৎপাদন হতো খুব বেশি সেখানে। যাই হোক, তো আরো যত দিন যাচ্ছে ধীরে 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 কি হচ্ছে না, সেই ফাঁকা মাঠ থেকে উঠে আসলে একদম বাড়ির কাছাকাছি। তখন বাউন্ডারি ক্রস করে ভিতরে ঢোকেনি, বা বেড়া ভেঙে ঢোকেনি ভিতরে, বাইরেই ছিল, সেখানেই চলতো। তারপর আসলো সরকারি ব্যাপার ট্যাপার সব। 700-800 টাকা দিলে, 1000 টাকা দিলে বাড়ি 2 ফুট 1.5 ফুটের একটা সুন্দর মনোরম একটা সেই বাথরুম বানিয়ে দিয়ে যাচ্ছিল। সেটা আসলো, ওই ধরনের আসলো আর কি ডিজাইনটা। ওটা বাড়ির বাইরেই ছিল। তো এবার মানুষ তো ধীরে ধীরে আধুনিক হচ্ছে, আধুনিক বলবো না, মডার্ন হচ্ছে, সুবিধাবাদী হচ্ছে। তখন তারা ভাবলো যে না, দরকার নেই, বাইরে কেন যাব, বর্ষাকালে কাদা হয়, বৃষ্টিতে যাওয়া যায় না, ছাতা নিয়ে যেতে হয়, ভিতরে ঢুকিয়ে নি। তখন ঢুকলো বাউন্ডারির ভিতরে, বেড়াটা একদম ভিতরে ঢুকে বাড়ির সঙ্গে অ্যাটাচ হয়নি, কিন্তু ঢুকলো, ভিতরে ঢুকলো, একটা আয়ত্তের মধ্যে আসলো, উঠোনের মধ্যে আসলো। সেখানে বেশ কিছুদিন চললো। তারপরে আর একটা প্রজন্ম সৃষ্টি হলো। তারা বললো যে না, কেন দূরে যাব, অ্যাটাচই করে নি, ঘর থেকেই যাব, বারান্দা থেকেই যাব, খুব ভালো। তখন আসলো কমন। এইবার কি হলো না, দেবতা আর অসুররা একটা দেহে প্রবেশ করলো। এইবার কমন বাথরুম হলো, সবাই ইউজ করছে একসঙ্গে, একটা কি দুটো বাথরুম ম্যাক্সিমাম বাড়ির মধ্যে, কাজ চলে যাচ্ছে। এইবার আরো মডার্নিজম আসছে, আরো উন্নত হচ্ছে আমরা ধীরে ধীরে। তখন হলো না, আমি বাথরুমে যাবো, লোককে দেখাবো কেন, আমি কখন বাথরুম ইউজ করছি না করছি সেটা কেউ জানতেই পারবে না, কেউ দেখতেই পাবে না। তো কি করা হলো, তখন সেই অসুরকে আরো ডেকে আনা হলো, না তুমি শুধু ঘরে নয়, আমার বেডরুমেও চলে এসো। প্রত্যেকটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। এইবার এতদিন তো এক ঘরে বা একটা দেহে ছিল, এবার পুরো ওতপ্রোতভাবে জড়িয়ে গেল, ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে গেল অসুরের সঙ্গে দেবতার আর আমাদের দেহের। তো এইভাবে কি হলো না, একই দেহে অসুর আর দেবতার বসবাস শুরু হয়ে গেল। এবার আউট অফ কন্ট্রোল, কার চরিত্র কখন ফুটে উঠবে কেউ জানে না। তো এইরকম একটা ব্যাপার। তো এইভাবেই ধীরে ধীরে টয়লেটের আগমন হয় আমাদের বাড়িতে, বা অসুরের আগমন হয় আমাদের চিন্তা ভাবনায়, আমাদের চরিত্রে। জাস্ট কাহিনী এটা একটা। 100-150 বছর আগে ছিল সত্যযুগ, আর এখন আমাদের ঘোর কলিযুগ, অ্যাকর্ডিং টু টয়লেট। যাই হোক, তো এইবার সেই টয়লেট তো আমরা পেলাম, বা সবই হলো, কিন্তু এখন আমরা যদি বলি যে বাস্তু পড়তে গিয়ে না, আমরা টয়লেট আর অ্যাটাচ রাখবো না, বের করে দেবো, তো লোক ধরে আমাদের মারবে। বলি আর কি পেয়ে গেছো, এই বেশ ভালো আছি, দরকার নেই বাস্তু করার, বাস্তু পড়ার দরকার নেই, জানতেই হবে না সব। তো এখন সেই পৌরাণিক দিকে পড়লে হবে না, জানলে চলবে না, আমাদের জানতে হবে এখনকার মডার্নিজম যেভাবে চলছে ঠিক সেভাবে আমাদের ভাবতে হবে জিনিসটাকে। তো সেরকম ভাবতে গেলে একটু প্রথমে আমরা একটু জায়গা সম্বন্ধে জেনে নিই, কিরকম জায়গা কেনা উচিত, রাখা উচিত, নেওয়া উচিত, ব্যবহার করা উচিত, আর কিরকম নয়। নর্মালি কি হয়, যদি এরকম বর্গক্ষেত্র জায়গা পাই, বাঁদিকের ছবিটার মতো না, একদম স্কোয়ার স্কোয়ার শেপ, এটা উত্তম হয়, দারুণ হয়। এটা মানে এর কোনো বিকল্প নেই।
খুব সুন্দর। পাশেরটা আয়তক্ষেত্র, একটু লম্বা, পুরোপুরি স্কোয়ার না, এরও বিকল্প হয় না, সুন্দর জায়গা, কোনো প্রবলেম নেই। ডান দিকের যেটা দেখতে পাচ্ছি খুব লম্বা লেখা আছে, এটা খুবই লম্বা, মানে যদি এটা ফুটে ধরা যায় তো বলতে হবে যে 10 ফুট বাই 50 ফুট, একদম ট্রেনের কামরার মতন লম্বা। তো এই ধরনের প্লট খুবই ক্ষতিকর, এই ধরনের প্লট না কেনাই উচিত, এই সব জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাই শ্রেয়। ঠিক আছে, তো এই হচ্ছে প্লট। তো প্লট দেখে নিলাম, এবার দিক। আমরা এই দিক নিয়ে কালকে পড়েছি, আমি দিকের ডিটেলসে ঢুকবো না বেশি। এটা হচ্ছে চারটে দিককে বোঝানো হয়েছে, একে অপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে আছে, এটা আমরা পড়েছি। তারপর সেই চারটা থেকে জেরক্স হয়ে গিয়ে 8টা হয়ে গেল, মাঝখান থেকে একটা করে কোণ বেরিয়ে গেল, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু বেরিয়ে গেল, একে অপরের 45 ডিগ্রিতে বসে আছে। এরপর হয়ে গেল 16খানা, এই হচ্ছে 16টা দিক। উত্তর, তারপরে উত্তর ঈশান, প্রত্যেকের ডিগ্রি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে লেখা আছে যে কোন দিকটা কত ডিগ্রিতে অবস্থান করছে। ঠিক আছে, এই চারটা একবার চোখ বুঝে নিলে পরে আমাদের 16 দিকের যে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। 16 ডাইরেকশন আমাদের কাছে পুরো জলের মতন পরিষ্কার। এটা হচ্ছে 16 ডাইরেকশন, এখানেও ডিগ্রি মেনশন করা আছে। এটাকে বাস্তু চক্র বলা হয়। কি বলা হয় না, বাস্তু চক্র। এই চক্র দ্বারাই সম্পূর্ণ বাস্তুর বিচার করা হয় যে ঠিক আছে না ভুল আছে, ঠিক থাকলে কি ঠিক আছে, ভুল থাকলে কি ভুল আছে। এটাও সেম তাই, বাস্তুচক্র এটাও। আর বাস্তুর অবস্থানটা কিরকম আমাদের বাড়ির মধ্যে, বাস্তুর অবস্থানটা ঠিক এই রকম রয়েছে, সুন্দরভাবে রয়েছে। ঈশান কোণে যার মাথা রয়েছে, নৈಋত কোণে যার পা রয়েছে, উত্তর দিকটাতে এই যে বাঁ দিকের কাঁধ, পূর্ব দিকেও বাঁ দিকের এই কাঁধের অংশ, এই কান, ডান দিকের কান বা অল্প একটু কাঁধের অংশ ঈশান, পূর্ব ঈশান পাচ্ছে, এদিকে উত্তর ঈশান পাচ্ছে। এইভাবে বাস্তুর পুরো চেহারা, পুরো শরীরটা এইভাবে অবস্থান করছে। আর আমাদের যে যে দিকগুলোর কথা বললাম, সেই সেই দিকগুলোর বাস্তু পুরুষের কোন কোন অঙ্গ পাচ্ছে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারবো। কেমন, এই ছবিটা দেখে অনেকটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে তার অবস্থান কেমন, তার কোথায় কি বানিয়ে রেখেছি আমরা। এবার এই ছবিটা দেখে একবার কল্পনা করে নিন আপনার বাড়িটা, যে আপনার বাড়িটা আপনি কিভাবে বানিয়েছেন, কোথায় কি রেখেছেন। এরপর আলোচনা করেছিলাম আকাশগঙ্গা, আমি বলছিলাম না কালকে ছবি দেখাতে পারিনি, আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। এইটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে বা গ্যালাক্সি। গ্যালাক্সির ঠিক এই জায়গাটাতে নবগ্রহের অবস্থান বা সৌরমণ্ডলের অবস্থান। সূর্য প্রচণ্ড গতিবেগে ঘুরছে সমস্ত নবগ্রহের সঙ্গে। সূর্যের কাজ হচ্ছে এই পুরো গ্যালাক্সিটাকে প্রদক্ষিণ করা। এই গ্যালাক্সি ঘুরতে 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 সূর্য এই জায়গায় পৌঁছবে, আবার এখান থেকে নিজের যাত্রা শুরু করবে, করতে 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 মানে এই জায়গাতে ওরা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। এইটা হচ্ছে মিল্কি ওয়ে, এটা আমাদের গ্যালাক্সি। এরকম কত গ্যালাক্সি আছে, এ হচ্ছে নবগ্রহ গ্যালাক্সির মধ্যে। এরকম কোটি 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 গ্যালাক্সি আছে। সেই কোটি কোটি গ্যালাক্সির মধ্যে, সেই কোটি কোটি আকাশগঙ্গার মধ্যে আমাদের আকাশগঙ্গা মিল্কি ওয়ে যেটা, এটা সব থেকে ছোট। আর প্রত্যেকটি আকাশগঙ্গাতে সেম সূর্য আছে, পৃথিবী আছে, নবগ্রহ আছে, একদম সেম টু সেম সৌরমণ্ডল রয়েছে। ভাবা যায়, তাহলে ওই মহাকাশে কত কত রহস্য লুকিয়ে আছে। সেই মহাকাশের ছোট্ট একটা গ্যালাক্সি মিল্কি ওয়ে, সেই মিল্কি ওয়ের মধ্যে খুবই ছোট্ট জায়গায় ধূলিকণার সমান সূর্য, আর সেই সূর্যের ধূলিকণার সমান আমাদের পৃথিবী, আর সেই পৃথিবীর মধ্যে ধূলিকণার সমানও নই আমরা। আমাদের অস্তিত্বটা কোথায়? আর আমরা নবগ্রহ বলি, আমরা কি করি, নবগ্রহের বিচার করি আমাদের জন্মছকের। ভাবা যায় যে সেই নবগ্রহ যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে কন্ট্রোল করছে, সেই নবগ্রহের দ্বারা আমিও কন্ট্রোল হচ্ছি, ঠিক কথা, কিন্তু সেই ছক দিয়ে আমি আমার সম্পূর্ণ গ্রহের অবস্থান আমি ঠিক করতে পারবো না, সম্ভব নয় সেটা। কারণ একটা দেশকে শাসন করতে গেলে প্রধানমন্ত্রী লাগে, মুখ্যমন্ত্রী লাগে, জেলা প্রশাসক লাগে, এমএলএ লাগে, দোমেলে লাগে, মন্ত্রী লাগে, অনেক কিছু লাগে। স্টেপ বাই স্টেপ যেতে হয়, ডিরেক্ট একদম হেড অফিসে যাওয়া যায় না। তো ওই নবগ্রহ যার বিচার আমরা করি তো ডিরেক্ট হেড অফিস, ওখানে বিচার করে কি হবে, তাই না? আমার সঙ্গে কোনো সমস্যা হয়েছে বা কোনো আমি কেস করতে যাচ্ছি, আমি তো ডিরেক্ট সুপ্রিম কোর্টে কেস করতে পারবো না।
আমাকে আগে আশপাশে যেটা ফৌজদারি আছে সেখানে কেস করতে হবে, সেখানে বিচার পেলাম না আমি, সেখানে কোনো প্রবলেম হলো, সোর্স খাটিয়ে আমাকে হাইকোর্ট যেতে হবে, হাইকোর্টে হলো না তখন আবার বড় সোর্স লাগবে, তারপর গিয়ে সুপ্রিম কোর্ট। ডিরেক্ট সুপ্রিম কোর্টে গেলে তো কেসকে নেবেই না তারা, খারিজ করে ছেড়ে দেবে। তো এই হচ্ছে অবস্থান। তো এইবার বাস্তুর মধ্যে নবগ্রহ অবস্থান কালকে পড়েছি আমরা। এই যে শখটা দেখতে পাচ্ছি, টুক করে যদি আমরা একটা স্ক্রিনশট মেরে নিই বা দেখে মুখস্থ করে নিতে পারি তাহলে তো খুবই উত্তম। উত্তর দিকটা পুরোটাই জলতত্ত্ব ঈশানকোণ পর্যন্ত, পূর্ব দিকটা বায়ু, অগ্নিকোণ থেকে দক্ষিণ পর্যন্ত আগুন বগ্নি, নৈরুৎকোণের সাইডে পুরোটাই মাটি, বাকিটা পুরোটাই আকাশতত্ত্ব। উত্তর দিকে বুধের অবস্থান, ঈশান কোণে বৃহস্পতি কেতু, পূর্ব দিকে রবি, শুক্র অগ্নিকোণে, মঙ্গল দক্ষিণ দিকে, রাহু নৈಋত্য কোণে, পশ্চিম দিকে শনি, আর বায়ু কোণে সোম মানে চন্দ্র। ব্যাস, এই হচ্ছে নবগ্রহের অবস্থান আমাদের বাড়ির মধ্যে। এবার যে দিকটাকে আমরা যেরকম ভাবে রাখবো, গুছিয়ে রাখবো কি অগোছালো করে রাখবো, কি সমস্যা করব, যেমন করে রাখবো আমাদের সেই গ্রহটা আমাকে সেরকম ফল দেবে, বা পরবর্তী জেনারেশন যে জন্মাবে তার জন্মছকে এই গ্রহগুলো সেরকম অবস্থায় আসবে, ভালো কি খারাপ। বাড়ি আমি যেমন রাখবো আমার ভবিষ্যৎ তেমন হবে, একদম পরিষ্কার কথা। তারপর আমরা ফিনান্স নিয়ে একটু আলোচনা করেছিলাম অগ্নিকোণ নিয়ে। অগ্নিকোণ রজগুণের প্রতীক, 135 ডিগ্রিতে অবস্থান করে, অগ্নিতত্ত্বের মধ্যে পড়ে, তাই তো। অগ্নিকোণ ক্যাশ ফ্লোয়ের জায়গা, লিকুইডিটির জায়গা, কনফিডেন্সের জায়গা। অগ্নিকোণ শুক্রের জায়গা, শুক্র লাক্সারির কারক হয়। অগ্নিকোণ স্ট্রং মানে সেই ব্যক্তি জীবনে লাক্সারি ভোগ তো অবশ্যই করবে। এমনও দেখেছি সামান্য যদি রিক্সাওয়ালা হয় না, যদি তার অগ্নিকোণে রান্নাঘরও থাকে, রান্নাঘর থাকে, অগ্নিকোণ যদি স্ট্রং থাকে, সে কিছু হোক না হোক তার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটি লাখ দুয়েক টাকা তো সেভিংসে থাকবেই, কম করে, একদম খুবই নিম্নবিত্তের কথা বললাম। আর যারা উচ্চপদস্থ বা খুব বড় লোক, প্রচুর টাকা ইনকাম করে অথচ অগ্নিকোণে বাথরুম, তাদের সেভিংসে কত টাকা থাকবে এটা বলা খুব মুশকিল। আদৌ থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। অগ্নিকোণ আর্থিক দিকে প্রচন্ড পরিমাণে লস করিয়ে দেয়, প্রচন্ড পরিমাণে আর্থিক দিকটা সম্পূর্ণ ধ্বস্ত করে দেয়, একদম ভেঙে দেয়। গ্রোথ আসে না, ফিনান্সিয়ালি গ্রোথ আসে না, কনফিডেন্ট বাড়ে না, কনফিডেন্স আসে না, আত্মবিশ্বাস বাড়ে না, সব কিছুতে ভয় ভয় আসা, একটা আলস্য আলস্য ভাব কাজ করা, কাজে মন না বসা। বাড়ির বাইরে বেরিয়ে গেলে আবার ঠিকঠাক, কোনো প্রবলেম নেই, কিন্তু যতক্ষণ বাড়ির মধ্যে আছে কিছুই ভালো লাগবে না, দৌড়ে শুয়ে থাকি, বসে থাকি, একটা অন্যরকম ভাব কাজ করে তাদের মধ্যে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ হয় অগ্নিকোণের জন্য, বা অন্য কোনো সোর্স থেকে টাকা আসলেও সেটা অন্য কোনো খাতে বেরিয়ে যাওয়া, এক কথায় জলের মতন হু হু করে খরচা হয়ে যাওয়া, পেটের প্রবলেম থাকা, গ্যাস হতে থাকা, ঠিকঠাক হজম না হওয়া, অ্যাসিডিটি তৈরি হওয়া, এইগুলো নর্মাল প্রবলেম। যদি অগ্নিকোণে টয়লেট চলে আসে, বা অগ্নিকোণে সেপটিক ট্যাঙ্ক হোক বা সোপ ট্যাঙ্ক হোক বা ওভার ওয়াটার ট্যাঙ্ক হোক বা রিজার্ভার যাই হোক না কেন, অর্থাৎ অগ্নিকোণে জলের কোনো সম্বন্ধ এসেছে কোনো না কোনোভাবে, এর মানেই হলো অগ্নিকোণ শেষ, মানে শুক্র শেষ। আর যার জীবন থেকে শুক্র একবার চলে যায় তার জীবন থেকে লাক্সারি, সুখ, সমৃদ্ধি, শান্তি সব চলে যায়। শুক্র এমনই একটা গ্রহ। প্রেম জীবনও ধোকা খেতে হয় শুক্রের জন্য, কোথাও না কোথাও অগ্নিকোণ দায়ী তার জন্য। যেরকম আমরা জ্যোতিষের ক্ষেত্রে বলি অমুক গ্রহ উচ্চস্থ, অমুক গ্রহ নিচস্থ, কেন বলা হয়? সেই ব্যক্তির ছকেই বা উচ্চ নিচ হলো কেন? কারণ তার বাড়ির মধ্যে যে গ্রহটি নিচস্থ হয়ে আছে সেই গ্রহ নির্দিষ্ট যে দিক, সেই দিকটার অবস্থা সে খারাপ করে রেখেছে। আবার যে গ্রহটা উচ্চস্থ হয়ে আছে তার বাড়িতে ওই গ্রহ সম্বন্ধিত যে দিকটি আছে সেই দিকটিকে সে খুব বেশি স্ট্রং করে ফেলেছে, সেটা জেনেই হোক বা না না জেনে। এই কারণে গ্রহদের অবস্থানগুলো চেঞ্জ হয়ে যায়, এইভাবে হয়, আর আমরা সেই রকম ভাবে ফল পেতে থাকি। কেমন? আচ্ছা, আমরা নর্থ নিয়ে আলোচনা করেছিলাম, উত্তর দিক নিয়ে। জলতত্ত্বের দিক উত্তর দিক,
উত্তর দিক আমাদের মানি অপরচুনিটির জায়গা, আমাদের অর্থ প্রাপ্তির সুযোগকে নিয়ে আসে। তার সঙ্গে সঙ্গে আর কি করে, উত্তর দিক বাড়ির মেয়েদেরকে রিপ্রেজেন্ট করে। মেয়ে বলতে কারা? না, মেয়ে বলতে বোন, পিসি, দিদি, এরা। অর্থাৎ যারা পরবর্তীকালে বিয়ে হয়ে অন্যের বাড়িতে চলে যাবে তাদেরকে ইন্ডিকেশন দেয় বুধ। উত্তর দিক, উত্তর দিকে আবার কুবেরের অবস্থান, কুবের উত্তর দিকে অবস্থান করেন। তো এই যে বুধের অবস্থান, বুধ একবার খারাপ হয়ে যাওয়া মানে দিদি, বোন, পিসি, এদের জীবন খারাপ হয়ে যাওয়া, এদের লাইফ ঠিকঠাক থাকে না। আবার বেশিরভাগ ক্ষেত্রে তো বাড়িতে মেয়েই জন্মায় না। উত্তর দিকে টয়লেট এসছে মানে জানতে হবে সেই বাড়ির পরিবারের হিস্ট্রি আছে, কোনো মহিলাদের উপর অত্যাচার দীর্ঘদিন চলে আসা, অথবা মহিলাদের সুইসাইড, এই ধরনের হিস্ট্রি আমরা পেয়েই যাব, অটোমেটিক পেয়ে যাব যদি আমাদের বুধের অবস্থান খারাপ হয় আর উত্তর দিক তার সঙ্গে প্যারালালি প্রবলেমেটিক থাকে, এটা কনফার্মড। আচ্ছা, তারপর তারপর আমরা আরো পড়েছিলাম, আরো কি পড়েছিলাম, আরো আমরা পশ্চিম দিক নিয়ে পড়েছিলাম, আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব পশ্চিম দিক হচ্ছে আমাদের লক্ষ্য পূর্তির জায়গা, আমাদের গেন করার জায়গা। পশ্চিম দিক ডিস্টার্ব হয়ে গেলে আমাদের গেনে বাধা এসে যায়, আমরা উন্নতি করতে পারি না, আমরা বারবার বাধাপ্রাপ্ত হই। বিজনেস করলে না প্রফিট না লস, একটা মাঝখানে ঝুলে থাকা আইটেম বলা যেতে পারে, মানে ঝুলেই রয়েছে সে, না এগোতে পারছে না পিছোতে পারছে, উন্নতি সেভাবে চোখে দেখা যায় না যদি পশ্চিম ডিস্টার্ব থাকে। তাহলে তিনটে দিকে করবোটা কি? সব তো নেগেটিভ কথাই বললাম, করবোটা কি? অগ্নিকোণ রান্নাঘরের জন্য উপযুক্ত জায়গা, ইজিলি করতে পারি আমরা ওখানে, তাতে অগ্নিকোণ স্ট্রং হয়। উত্তর দিক কি করতে পারি? উত্তর দিকে আমরা ব্যালকনি করতে পারি, ডাইনিং করতে পারি, ড্রয়িং রুম করতে পারি, এন্ট্রান্স করতে পারি। উত্তর দিকে আমরা নর্মাল বেডরুমও করতে পারি, প্রবলেম নেই। এই জিনিসগুলো উত্তর দিকে পসিবল, এগুলো করতে পারি, এতে উত্তর দিক স্ট্রং হয়। পশ্চিম দিকে আমরা কি করব? পশ্চিম দিকে আমরা এন্ট্রান্স করতে পারি, পশ্চিম দিকে আমরা বেডরুম করতে পারি, পশ্চিম দিকে আমরা ডাইনিং করতে পারি, ড্রয়িংও করতে পারি, কিচেনও করা যায় কিন্তু না করাই ভালো। এই সমস্ত জিনিস আমরা পশ্চিমের সঙ্গে করতে পারি। এইগুলো ছাড়া যখন উল্টো পাল্টা কিছু এইসব দিকের সঙ্গে করবো তখন সেই দিকটা খারাপ হয়ে যাবে। আর একটা বিষয়, অ্যান্টি এলিমেন্টের কথাগুলো মাথায় রাখতে হবে, যে অ্যান্টি এলিমেন্টের কথা বলেছিলাম। অ্যান্টি এলিমেন্ট মানে যেরকম জল আগুন, যেরকম বায়ু পৃথিবী, এই যে অ্যান্টি এরা একে অপরের, এই জিনিসগুলো খুব ক্ষতিকর। সাপোজ আমার অগ্নিকোণে জল চলে এসছে, বা উত্তর দিক জলের দিক, সেখানে আমার রান্নাঘর চলে গেছে, রান্নাঘর অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, সে চলে গেছে, একই প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেমই আসবে, কারণ অগ্নি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে তত্ত্বের ক্ষতি আমরা করব সেই তত্ত্ব রিলেটেড আমাদের প্রবলেম আসবে, কেমন? তো এইবার আসি আমরা আজকের টপিকে। আজকের টপিক আজকের টপিক সাউথ ওয়েস্ট। আজকের পিপিটি কোথায় গেল? স্ক্রিন দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। আজকের হচ্ছে আমরা সাউথ ওয়েস্ট নিয়ে পড়বো, রিলেশনের জায়গা সাউথ ওয়েস্ট। সম্পূর্ণ বাস্তুর মধ্যে আর্থিক জায়গা বললে আমরা তিনটে জায়গাকে বুঝবো। কোন কোন জায়গা?
সাউথ ইস্ট অগ্নিকোণ, নর্থ হচ্ছে উত্তর দিক, আর ওয়েস্ট পশ্চিম দিক। ফিনান্সিয়ালি এই তিনটে দিকই দায়ী হয়ে থাকে। যখন আমরা রিলেশন নিয়ে কথা বলবো, রিলেশনের জন্য একটাই দিক হয়, সেটা সাউথ ওয়েস্ট, নৈಋত্যকোণ। রাহুর জায়গা এটা। রাহুর কাহিনী বলতে গেলে আমরা অল্প বিস্তর জানি, তবে এটা না বললেই নয়। রাহুর বাস্তবিক নাম রাহু কিন্তু ছিল না, এর নাম ছিল শরভানু। এর মায়ের নাম সিমহিকা, সিমহিকার পুত্র ছিল শরভানু। তো যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থন হওয়ার পর যখন অমৃত উঠে আসে, এই রাহু একটা দেবতার রূপ নেয়। কারণ যেহেতু তখন মোহিনী, মানে ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে অসুরদেরকে অমৃত না দিয়ে সমস্ত অমৃত দেবতাদেরকেই দিয়ে দিচ্ছিলেন, তো সেটা শরভানু জানতে পেরে যায় এবং একটি দেবতার রূপ নিয়ে সেই অমৃত পান করে। যখন সে অমৃত পান করছে দেবতার রূপ নিয়ে, তখন রবি এবং চন্দ্র, মানে সূর্য আর চাঁদ, এই দুজন দেখে ফেলে। দেখে ফেলার পর ওরা চিনতে পেরে যায় যে এটা তো শরভানু, এটা তো দেবতা নয়। তখন মোহিনীকে বলে দেয়। তখন মোহিনী আসলে কে সেটা কেউ জানতো না। মোহিনীকে বলে দেয় এটা অসুর, এ এ শরভানু, এ দেবতা নয়। সঙ্গে সঙ্গে মোহিনী তখন ভগবান বিষ্ণুর রূপ ধারণ করে এবং সুদর্শন চক্র দিয়ে কুচুত করে গলাটা কেটে দেয়। যেহেতু অমৃত পান করে ফেলেছে এবং কিছু ফোঁটা তার শরীরে প্রবেশও হয়ে গেছে, মানে গলা থেকে পেটের মধ্যে নেমেও গেছে, দুটো শরীর পৃথক তো হয়ে গেল, কিন্তু পৃথক হয়ে যাবার পরেও প্রাণে মরল না, বেঁচে থাকলো। কিন্তু এই বাঁচা কি কের বাঁচা বলে? আমার মুন্ডু আলাদা, আমার শরীর আলাদা, এটা কি হলো জিনিসটা? তো এই অবস্থাতেই চলে গেছে কৈলাসে, সুপ্রিম কোর্টে চলে গেছে। সেখানে গিয়ে বলছে মহাদেবকে যে এটা আমার সঙ্গে কেন হলো। বিষ্ণু তো নিজে ছলনা করছিল, সে অন্যায় করছিল, অসুরদেরকে না দিয়ে সে দেবতাদের দিচ্ছিল, অন্যায় করছিল। তা আমিও একটা ছল করেছি, আমিও অসুরদের কে কিছু বলিনি, আমি দেবতার রূপ নিয়ে চলে এসেছি এখানে। আমার অন্যায়টা কোথায়, আমার দোষটা কোথায়, আমাকে এই শাস্তি কেন ভোগ করতে হবে, আমি কেন এরকম পৃথক হয়ে থাকবো, আমার দোষটা কি? তখন মহাদেব বলছে এটা মহা সমস্যা হয়ে গেল। অসুররা অমৃত পায়নি তাদের দোষের জন্য, তারা কিছু ভুল করেছিল, সেই জন্য তারা অমৃত চুরি পুরি সবকিছুই করেছে, তারা পায়নি, তাদের দোষ ছিল সেখানে। কিন্তু এবার এর থেকে তো বাঁচতে হবে, রাহুর থেকে। কি করা যায়? তখন রাহুকে বলা হলো যে দেখো, তোমার আজকে এই দশা যে হয়েছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে রবি আর চন্দ্র। তো রবি আর চন্দ্র যখন দায়ী, আমি তোমাকে বরদান দিচ্ছি, তোমার পুরস্কার এটা। তুমি যখনই রবি আর চন্দ্রের সামনে আসবে, তখনই রবি আর চন্দ্র নির্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তুমি তাদেরকে ভক্ষণ করবে, তাদের উপরে গ্রহণ লাগাতে সক্ষম। এই একটা বরদান দেয়া হলো রাহুকে। কে দিলেন? না মহাদেব। এই কাহিনীটার জন্যই যখন সূর্যগ্রহণ হয় বা চন্দ্রগ্রহণ হয়, আমরা বলি যে এই রাহু এসে বোধহয় সূর্যকে গ্রাস করলো বা রাহু এসে চন্দ্রকে গ্রাস করলো। বাস্তবে ব্যাপারটা সেটা নয়। এটা রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়, মানে একটা ছায়া, একটা পয়েন্ট। জ্যোতিষ ক্লাসের কোনো স্টুডেন্ট যদি এই ক্লাসে থেকে থাকে তারা জানে, কারণ জ্যোতিষ ক্লাসে আমি এটা পড়িয়েছি অলরেডি। আসলে গ্রহণ কেন হয় বা রাহু কেতু আসলে কে, রাহু কেতুর অবস্থানটা কোথায়, আদৌ তার কোনো অস্তিত্ব আছে কিনা। তো এটা জাস্ট একটা কাহিনী বললাম, এইটার সঙ্গে রিলেট করা যায়। তো এইখান থেকেই রাহু আর কেতু সৃষ্টি। তখন মহাদেব এই দুই ভাগের নামকরণ করলেন, যে মুন্ডুটা যেটা রয়েছে মাথাটা, এর নাম রাহু, আর শরীরের নাম কেতু। এটা দুই ভাগে বিভক্ত এবং দুইটার নামকরণ এদের হলো। আসলে এরা একই ছিল, সর্বানু নাম ছিল আগে, পরে রাহু কেতু হয়েছে। সেই রাহুর জায়গা হচ্ছে নৈಋত্যকোণ, সাউথ ওয়েস্ট। এই যে সাউথ ওয়েস্ট নৈಋত্যকোণ, এর মেন রিলেশনের জায়গা, এবং এটা পিতৃপুরুষের জায়গাও বটে। পিতৃপুরুষ বলতে আমরা যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের পূর্বপুরুষ, দাদু, তার বাবা, তার বাবা, তার বাবা, এই পূর্বপুরুষ, তারা যে ছেড়ে চলে গেছেন, তাদের একটা স্যার জায়গা একটা দেওয়া হয়। হ্যাঁ বলুন। স্যার, হ্যাঁ বলুন। রাহু আর কেতু একটা
একটা মস্ত, একটা মুন্ডু আর একটা দেহ, কোনটা একটু বলবেন আরেকবার? আমি রাহুর কথা বলছি। রাহু হচ্ছে মাথা, কেতু হচ্ছে দেহ। আর দেহটা? দেহ, ঠিক আছে, এটাই জানা ছিল স্যার। হ্যাঁ। তো এই রাহুর অবস্থান নৈಋত্য কোণে আর কেতুর অবস্থান ঈশান কোণে, কেমন? আমরা আজকে নৈঋত্য কোণ নিয়ে আলোচনা করছি, যেখানে রাহু অবস্থান করছে। বাস্তুর মধ্যে এই নৈঋত্য কোণ বা সাউথ ওয়েস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ। এটাকে ছাড়া বাস্তু হয় না। বাস্তুর সম্পূর্ণ আধার বলা যেতে পারে এটাকে। মানে সম্পূর্ণ বাস্তুর আধার কি না, সাউথ ওয়েস্ট নৈঋত্য কোণ পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে, এবং পৃথিবী তত্ত্বের সব থেকে কম আছে এখানে। পুরো বাস্তুর মধ্যে পৃথিবী তত্ত্বের অংশ সব থেকে কম। যাই হোক, তো এই যে রাহু রিলেশনের জায়গায় বসে আছে, পিতৃপুরুষের জায়গায় বসে আছে, যদি এখানে টয়লেট হয়ে যায় বা সেপটিক ট্যাঙ্ক হয়ে যায় বা এন্ট্রান্স হয়ে যায় বা গ্রিন কালার চলে আসে, বাড়ির মধ্যে শান্তি বলে কি জিনিস হয় সেটা বাড়ির লোক জানবে না। অশান্তির চরম সীমায় পৌঁছে যাওয়া। আজ অব্দি যত ডাইভোর্স হয়েছে, যত সেপারেশন হয়েছে, প্রত্যেকটার জন্য দায়ী সাউথ ওয়েস্ট। যত ডিভোর্স হয়েছে সব জায়গায় আপনি গিয়ে চেক করে নেবেন, সাউথ ওয়েস্টে নয় বাথরুম, নয় সেপটিক ট্যাঙ্ক, নয় কোনো কুয়ো, নয় কোনো মেইন এন্ট্রান্স, বা যে কোনো এন্ট্রান্স থাকবেই থাকবে, যে কোনো একটা থাকবেই, নচেত ডাইভোর্স হবে না। যত সুইসাইড হয়েছে আজ অব্দি, সেই সমস্ত রকম সুইসাইডের জন্য এটাই দায়ী, সাউথ ওয়েস্ট দায়ী হয়। যত অ্যাবনর্মাল বাচ্চার জন্ম হয়, যে কোনো বাড়িতে অ্যাবনর্মাল বাচ্চা জন্মাচ্ছে, সাউথ ওয়েস্টের জন্য। যত অশান্তি, সাউথ ওয়েস্টের জন্য। বন্ডিং কমে আসা, সাউথ ওয়েস্টের জন্য। যত ভৌতিক ব্যাপারগুলো ঘটে, সাউথ ওয়েস্টের জন্য। ভৌতিক ব্যাপার দুটো কারণেই মেনলি ঘটে, একটা হচ্ছে সাউথ ওয়েস্টের এন্ট্রান্স, একটা হচ্ছে টয়লেট। এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই ভৌতিক ব্যাপার ঘটে, নচেত ঘটে না। আসতেই পারে না, সেখানে প্রবেশই করতে পারবে না। কারণ রাহু আসরিক শক্তি সম্পন্ন, আর নেগেটিভ শক্তিকে আসতে গেলে অসুরের দ্বার দিয়ে আসতে হবে, অসুরের জায়গা দিয়ে আসতে হবে, তারা কোনো পজিটিভ জায়গা থেকে ঢুকতেই পারবে না। সাউথ ওয়েস্ট এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর। সম্পূর্ণ সম্পর্কের জায়গাটাকে ধরে রাখে সাউথ ওয়েস্ট। কার সঙ্গে কেমন সম্পর্ক হবে, কিরকম সম্পর্ক রাখা উচিত, কার সঙ্গে রাখা উচিত নয়, সবটাই কিন্তু সাউথ ওয়েস্ট ডিসাইড করে, সবটাই। তার সঙ্গে সঙ্গে সাউথ ওয়েস্টের এন্ট্রান্স নিয়ে একটা খুব সুন্দর কথা আছে। যত বড় লোক আছে না, বড় লোক মানে বংশ পরম্পরা যে বড় লোক হয়ে আসছে এমনটা নয়, যারা হঠাৎ করেই হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলা হয় এটা। অল্প সময় বা হ্যাঁ ধর দীর্ঘদিন পরিশ্রম করেছে, কিছু অর্থের মুখ দেখেছে, তারপরে এর মধ্যে অহংকার চলে আসে। এই অহংকার আসার কারণে তারা অনেক অনৈতিক কাজকর্ম করে ফেলে, আর শেষ বয়সে তাদেরকে সাউথ ওয়েস্টের এন্ট্রান্সে আসতেই হয়। মানে 90% ধনী ব্যক্তিকে, যদি এক কথা বলতে হয়, 90% ধনী ব্যক্তিকে জীবনের কোনো না কোনো সময়ে সাউথ ওয়েস্টের মেন এন্ট্রান্সে তাদেরকে আসতেই হয়। এবং ওই সাউথ ওয়েস্টের মেন এন্ট্রান্সের বাড়িতে আসার পর তার জীবনে শুরু হয় ফাইন্যান্সিয়াল একটা বিরাট সমস্যা, ব্যাংকরাপ্ট হয়ে যাওয়া, লোনে ডুবে যাওয়া, শেষ হয়ে যাওয়া, এই সব কিছু সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট কর্নার যদি কোনো প্লট হয়, সাউথ ওয়েস্ট কর্নার প্লট বা সাউথ ওয়েস্ট কর্নার বাড়ি, 10 বছরের মধ্যে টোটাল ফ্যামিলির কোনো একটা অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে যাবে, এটা পুরো গ্যারেন্টেড লিখে দেওয়া যায়, এটা কনফার্ম হবেই। যদি সাউথ ওয়েস্ট কর্নার বাড়ি হয় বা সাউথ ওয়েস্ট কর্নার প্লট হয়, পুরো ফ্যামিলি কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্টে বা কোনো না কোনো দুর্ঘটনায় একসঙ্গে শেষ হয়ে যাবে, 10 বছরের মধ্যেই হবে সেটা, ওই বাড়িতে প্রবেশে 10 বছরের মধ্যে।
এতটাই পাওয়ারফুল এবং এতটাই অ্যাকিউরেট দেয় রাহু। রাহু রোগও দেয়। রোগ কিরকম দেয়? রোগ একটু অন্যরকম ঘুরিয়ে দেয়। রাহু ভ্রমের সৃষ্টি করে। আসলে আমাদের সঙ্গে যেটা হচ্ছে রাহু সেটা বুঝতেই দেয় না। একটা পর্দা আমাদের সামনে টেনে রাখে সব সময়ের জন্য। রোগী বলছে আমার শরীর খারাপ লাগছে, আমার প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু তাকে ডাক্তার দেখানো হবে, তাকে টেস্ট করানো হবে, টেস্ট রিপোর্ট পুরো ক্লিন। ডাক্তার বলবে না কিছু হয়নি, তো মনে হচ্ছে। অথচ পেশেন্ট বলছে আমার সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি আমার ভিতরে সমস্যা হচ্ছে। ডাক্তার বলছে না না কোনো ব্যাপার না, তুমি ঠিক আছো, রিপোর্ট তো ক্লিয়ার, অসুবিধা নেই। অন্য একটা ডাক্তারখানা যাবেন, সে একটা অন্য কথা বলবে, আর একটা অন্য জায়গায় যাবেন, সে অন্য কথা বলবে। ডাক্তাররা বিভিন্ন রকম কথা বলবেন, আপনি টেস্টের পর টেস্ট করে যাবেন, কিন্তু আসলে আপনার কি হয়েছে ধরাই পড়বে না। এই হচ্ছে রাহুর ভ্রম। আর শেষ সময় এমন একটা টাইম যাবে যখন ধরা পড়বে, তখন আর কিছু করার নেই, তখন লাস্ট স্টেজ হয়ে গেছে, সেই রোগকে কিওর করা আর সম্ভব নয়। এইটা সাউথ ওয়েস্টের প্রবলেম। আসল সত্যকে সামনে আসতেই দেয় না। সাউথ ওয়েস্ট এমন একটা জায়গা। এই হচ্ছে রাহুর ক্যারেক্টার। একটা বেসিক রাহুর সম্পর্কে ধারণা আমরা পেয়ে গেছি মোটামুটি। রাহু এই ধরনের ক্যারেক্টার রাখে এবং আমাদের মধ্যে এই ধরনের চরিত্র দেয়। তাহলে কি করব আমরা? সাউথ ওয়েস্টে আমরা বেডরুম করতে পারি। বেডরুম মাস্টার বেডরুম হয়, খুব ভালো হয়। বাড়ির যারা ইনকামার আছে, যারা কর্তা আছে, তাদের জন্য সাউথ ওয়েস্টে বেডরুম খুব ভালো। এই বেডরুমটা অটোমেটিক কর্তৃত্ব নিয়ে আসে, বন্ডিং নিয়ে আসে। বাড়ির কর্তার জন্য কেন বলা হচ্ছে না, তাদের মধ্যে একটা কর্তৃত্ব ভাব অটোমেটিক তৈরি হয় এই বেডরুমে থাকার কারণে। তাদেরকে লোক মান্যতা দিয়ে চলে, তাদের মধ্যে আলাদাই একটা গাম্ভীর্যতা চলেই আসে না চাইতে। এইটা একটা বড় ব্যাপার রয়েছে সাউথ ওয়েস্টের মধ্যে। যদি কোনো বাচ্চার বেডরুম সাউথ ওয়েস্টে হয়, তো কিছুদিনের মধ্যে তার হাবভাব পাল্টে যাবে। সে কথা বলবে বড়দের মতন, আবভাব বড়দের মতন, গাম্ভীর্যতা বড়দের মতো চলে আসবে। এই হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টে যদি আমরা কোনো মেড সার্ভেন্টকে রাখি বা কাজের লোককে রাখি, দেখা যাবে কিছুদিন পর বাড়ির মালিকটাকে আপনি চিনতে পারবেন না, যে আমি মালিক না আমার যে কাজ করে সে মালিক। তার কথাবার্তার ধরন, তার ব্যবহার আচার সব পাল্টে যাবে। একটা অন্য লেভেলের মানে তাকে মনে হবে দেখে। এইটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট খুব ভালো, খুব খারাপ। সাউথ ওয়েস্ট ভালো আছে মানে বন্ডিং ভালো, ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে সম্পর্ক ভালো। সাউথ ওয়েস্ট ভালো আছে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো, কোনো প্রবলেম নেই, ঝগড়াঝাটি কম, বাড়ির মধ্যে শান্তি বজায় রাখা হয় বা সুখ থাকে, শান্তি থাকে বাড়ির মধ্যে। সাউথ ওয়েস্ট ঠিক আছে তো শান্তি আছে, সাউথ ওয়েস্ট ঠিক নেই তো শান্তি নেই। এই হচ্ছে সেই পরম জায়গা যেটার জন্য এত কিছু ঘটনা ঘটছে, এত কিছু ঘটনার সাক্ষী থাকছি প্রতিনিয়ত আমরা। এইবার বলুন কার কি প্রশ্ন ছিল, বললেন এক এক করে করুন, আমি সে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি। महोदय अधस्तं चित्रमपि दर्शयतु। अधः यत् चित्रमस्ति। তো সাউথ ওয়েস্ট, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে সাউথ ওয়েস্টে এমন কিছু আছে যেটা দিয়ে রেমেডি কিছু করা যায়? না, আমি আগের দিনই বললাম যে নর্থ ইস্ট, সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট, ঈশান, অগ্নিয়ার নৈঋতি, এই তিনটে দিকে হাজার রেমেডি করে নিন, কোনো কাজ করবে না। রেমেডি মার্কেটে প্রচুর পাওয়া যায়, কিন্তু একটাও কাজের কাজ করবে না, কারণ কাজ করতে পারবে না। এদের ক্ষমতার সামনে সবাই ফেল। বলুন কার কোথায় কত পেন্ডিং প্রশ্ন ছিল, গতকাল থেকে জমিয়ে রেখেছেন আজকে পর্যন্ত। বলুন, অনেকটা আছি আমি, এবার আপনারা বলুন। সে বলবো, হ্যাঁ বলুন। কালকে একটা জায়গায় বলেছিলেন যে আমাদের দিক আছে 16টা, হুম। আর আমাদের কলাও আছে 16টা। 16টা কলার মধ্যে কি কি কলা, মানে একটু যদি বলেন।
হুম, ১৬ কলা কি কি? এক মিনিট দাঁড়ান, আমি ছবিটা দেখিয়ে দিই, বুঝতে পারবেন। আচ্ছা, নেক্সট প্রশ্নটা করুন, তারপর ওই ছবিটা দেখাচ্ছি। পরের প্রশ্নটা করুন। তো পরের প্রশ্নটা হচ্ছে যে শুক্র যদি ফায়ার এলিমেন্ট হয় মধ্যে পড়ে, তাহলে মঙ্গলও ফায়ার এলিমেন্টের মধ্যে পড়ে, যেটা আমরা জানি কোনটা অগ্নিতত্ত্ব। কোনটা? আবার বলুন। সাউথ ইস্ট আর সাউথ ইস্ট বা হ্যাঁ। সাউথ ওয়েস্ট, এই দুটোতে গ্রহ বলেছিলেন কালকে শুক্র আর মঙ্গল। তো হুম। শুক্র ফায়ার এলিমেন্টের মধ্যে পড়ছে, আর মঙ্গলও ফায়ার এলিমেন্টের মধ্যে পড়ছে। হুম। তাহলে তাদের মধ্যে এত বৈচিত্র্য কেন? মানে একজন দৈত্যগুরু, একজন শিবাংশ, আমরা জানি মঙ্গলকে শিবাংশ হিসেবেই। তো হুম। তাদের মধ্যে এত পার্থক্য কেন? কারণটা কি? তারা দুজনেই অগ্নিতত্ত্বের মধ্যেই পড়ছে। ব্যাপার হচ্ছে, এখানে একটা প্রাচীন কাহিনী আছে। আমরা শুক্রকে দৈত্য গুরু বলে জানি। যে শুক্র দৈত্য হুম। গুরু আর যে শুক্র নবগ্রহের মধ্যে অবস্থান করছে, এই দুজন কিন্তু পুরোপুরি আলাদা। শুক্র হলো আচ্ছা। দেব। আচ্ছা। শুক্র হলো দেব। এইখানে একটা সুন্দর কাহিনী আমরা পাই। ভার্গবের পুত্র হচ্ছেন শুক্র বলি আমরা, তাই না? শুক্রকে ভার্গব বলা হয়। হ্যাঁ। তো এক সময় আহ, বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা শুক্রের মাতাকে হত্যা করা হয়। আচ্ছা। সেটা একটা কারণ ছিল। একটা হুম। অসুরকে শুক্রদেবের মাতা স্থান দিয়েছিল, কিন্তু তাকে বিষ্ণুকে মারতেই হতো। তো যার জন্য বাধা দেওয়াতে শুক্রদেবের মাতা এসে বাধা দেয়, যেহেতু অসুরটা তার আশ্রমে আশ্রয় নিয়েছিল। তো অতিথি, যেহেতু অসুরটি সেই সময় আশ্রমের অতিথি, তাই অতিথি হবার কারণে তার প্রাণ রক্ষা করা তার দায়িত্ব। তো সেই প্রাণ রক্ষা করতে গিয়ে বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা শুক্রদেবের মাতা নিহত হন। এইটা দেখে আচ্ছা। শুক্রের বিষ্ণুর প্রতি প্রচন্ড রকম ক্রোধ আসে। প্রচন্ড রকম ক্রোধ আসে, এবং তখন থেকে শুক্র বিষ্ণুকে শত্রু মনে করতে লাগলো, যে সে তার শত্রু। তারপর একদিন দেব সভাতে বিভিন্ন একটা বিষয়ে তর্ক ওঠে, প্রচন্ড রকম ঝামেলা হয়। সেইখানে শুক্র অসুরদের পক্ষ নেয়, যেখানে প্রকৃতপক্ষে অসুররাই কিন্তু দোষী ছিল। সেই অসুরদের পক্ষ নেওয়ার কারণ, এবং শুক্র একটা বিরাট বড় ভুল করে ফেলে, বিষ্ণুকে অপমান করে, এবং দেবতার যে আচরণ করা প্রয়োজন সেই আচরণ শুক্র সেই সময় করেনি। শুক্র অসুরদের মতো আচরণ করেছিল। অসুরদের মতো আচরণ করে বিষ্ণুর অভিশাপের কারণে শুক্র দুটো ভাগ হয়ে যায়, একটা দেবতার ভাগ, একটা ঋষির মতন ভাগ। যে ভাগটি শুক্রের দেবতার ন্যায় হয়ে যায়, সেটিকে আমরা গ্রহের পর্যায়ে ফেলি, বা সেটিকেই শুক্র গ্রহ বলা হয়, শুক্র দেব বলা হয়। আর যে ভাগটি চলে ঋষিদের ভাগ থাকে, বা ঋষি শুক্রের ভাগ থাকে, সেটি হয়ে যায় অসুরগুরু শুক্রাচার্য। তাই গ্রহ শুক্র আর অসুরগুরু শুক্রাচার্য দুজন একই হলেও কোথাও না কোথাও আলাদা, ঠিক এই রাহু আর কেতুর মতোই। এই গল্পটা জানতাম না। হ্যাঁ, এটা একটা কাহিনী আছে, এই কাহিনীতে উল্লেখ আমরা বিষ্ণু পুরাণে পেয়ে থাকি। আচ্ছা। তো সেই কারণে মঙ্গল আর শুক্রের মধ্যে মিলটা আছে। গ্রহগত মিল আছে কি? না, গ্রহগত মিল পাবেন না। কিন্তু হ্যাঁ, গ্রহগত মিল গ্রহগত না মিল নেই। থাকলেও, গ্রহগত মিল না হুম। থাকলেও এই দুজন যখন জুতি করে বা একসঙ্গে কারোর ছকে বসে, সেখানে কিন্তু লক্ষ্মী যোগের সৃষ্টি করে। আচ্ছা। যেহেতু ওই
অগ্নিকোণটা মায়ের মানে লক্ষ্মীর কোণ হিসেবে সেই কারণের জন্য এটা হলো না? আহ, কারণটা বুঝলাম না, লক্ষ্মীর যোগের কারণটা কি? এই যে লক্ষ্মী, যোগটা হলো সৃষ্টির কারণ। আপনার লক্ষ্মী কথাটা যেহেতু কেটে কেটে মানে আসছে। সাউথ লক্ষ্মী যেহেতু সাউথ ইস্টে বসে, হুম। মানে ওনার স্থান, আর যোগটা কিভাবে হলো আমি সেটাই জানতে চাই। মানে মঙ্গলটা শুক্র যদি বসে কোনো কারো রাহু মানে কারোর চাটে, তা সেই ক্ষেত্রে যোগটা কিভাবে হলো? মানে যে হ্যাঁ, লক্ষ্মীর যোগ বলে বললেন যেটা। লক্ষ্মী যোগ যেটা আহ, বলা হয়, লক্ষ্মী যোগ এই কারণে বলা হয়, মঙ্গল কিসের প্রতীক? মঙ্গল তেজের প্রতীক, মঙ্গল শক্তির প্রতীক, হ্যাঁ, মঙ্গল শক্তি তাই না? করছে, হ্যাঁ ঠিক। হুম, আমাদের শক্তি, আমাদের তেজ কোন কাজে লাগে? যে কোনো কর্মকে সার্থক করতে লাগে। হুম, উদ্যমের সঙ্গে যে কার্য করা হয় সেই কার্য থেকেই ধন প্রাপ্তি ঘটে। আর আচ্ছা পরিশ্রমের দ্বারাই লক্ষ্মী প্রাপ্ত হয়, তাই না? এখানে লক্ষ্মী হিসাবে স্বয়ং শুক্র বসে আছে, অর্থাৎ মঙ্গলকে কাজে লাগিয়ে শুক্রকে প্রাপ্ত করা সম্ভব। আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, তারপর বলো। মোটামুটি একটু clear হলো। আচ্ছা, বাস্তুর জন্য কি কি যন্ত্রের প্রয়োজন হয়? যেমন দিক বা মাটি টেস্ট করার জন্য কি কি যন্ত্রের প্রয়োজন? আবার বলুন। কম্পাস। বাস্তুর জন্য কি কি যন্ত্রের প্রয়োজন হয়? বাস্তু দেখার জন্য বা বাস্তু মাপার জন্য কি কি যন্ত্রের প্রয়োজন হয়? যেমন আমরা জানি যে মাটি টেস্ট করার একটা যন্ত্র হয়, দিক নির্দেশনের কম্পাস আছে, এছাড়াও তার কিছু আছে, কি কি যন্ত্র এমনি বাস্তুর জন্য লাগে? প্রথম কথা হলো, বাস্তু দেখার জন্য যন্ত্র বলতে সেভাবে কিছুই লাগে না। যেটা লাগে সেটা একটা বাস্তু চক্র, যার ছবি আমি একটু আগে দেখালাম। ড্রয়িং ছাড়া, আচ্ছা। বাড়ির প্রপার হুম, ড্রয়িং ছাড়া বাস্তু করা সম্ভব না। আগে ড্রয়িং লাগবে সর্বপ্রথম। কেমন? ড্রয়িং পাওয়ার পর শুধুমাত্র আমরা ওই বাস্তু চক্র দ্বারাই সম্পূর্ণ বাস্তুর বিচার করে ফেলতে পারি। কম্পাস আমরা ইউজ করব না, এর কারণ হচ্ছে কম্পাস দ্বারা কি করি আমরা? কম্পাস দ্বারা আমরা দিক নির্ধারণ করি, তাই না? হুম, তো হুম। কম্পাস দ্বারা, না, এছাড়াও ডিগ্রি মাপা যায়। হ্যাঁ, কম্পাসের ডিগ্রিও মাপা যায় আমি। না আমি ওখানেই আসছি। ডিগ্রি কত কম্পাস ডিগ্রি দিয়ে আপনি আছে? প্রপার ডিগ্রি পাবেন না, সম্ভব নয়। কারণ কম্পাস আচ্ছা। লোহাকে আকর্ষণ করে। আমাদের এখন যে বাড়িগুলো হয় সেগুলো যে বিমগুলো আমরা দিই, যে কলমগুলো তুলি, তার মধ্যে হুম, লোহা থাকে, রড থাকে। এই আচ্ছা, লোহা বা রড, বা ছাদেও আমরা রড দিয়ে ঢালাই করি এখন। যার জন্য এই লোহাকে আচ্ছা, কিন্তু কম্পাসের কাঁটা আকর্ষণ করে নেয়, এই জন্য অ্যাকিউরেট ডিগ্রি পাওয়া সম্ভব না। আচ্ছা। এই জন্য যেহেতু আমরা এখন মডার্নিজম একটা অন্য যুগে বাস করছি, অন্য ভাবে বাস করছি, তো যুগের সঙ্গে তাল মিলিয়ে হুম, চলতে গেলে আমাদের যন্ত্রের মধ্যে ল্যাপটপ বা কম্পিউটারকে লাগছে। এর মাধ্যম দিয়ে আমরা ড্রয়িংটা আচ্ছা, সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারি। ড্রয়িংটা বানানোর জন্য কি আচ্ছা। লাগে? ড্রয়িং বানানোর জন্য আমাদের লাগে স্কেল, লাগে পেন্সিল, লাগে রাবার। হুম, মাপযোগ করার জন্য লাগে আচ্ছা, ফিতা। কেমন? হুম, এইগুলো লাগছে আমাদের হুম, হ্যান্ড স্কেচ করার জন্য। তারপর লাগছে ল্যাপটপ, যেখানে আমরা সফটওয়্যারে ফেলে হুম, ড্রয়িং থেকে প্রপার একটা মাপে নিয়ে আসছি, ডিজাইনে নিয়ে আসছি, যেরকম আছে হুবহু একই রকম। তারপর আচ্ছা, ল্যাপটপের মধ্যেই তার গ্রিডিং হয়ে যায়। যদি আমরা খাতায় কলমে করি সেখানে গ্রাফ পেজে করতে পারি, ফুট ইঞ্চি মেপে মেপে একদম পারফেক্ট। সেখানে আমরা বাস্তুচক্র আচ্ছা। ফেলে তার পুরোপুরি রিডিং করতে পারি, একদম অ্যাকুরেট ভাবে সেটাও বেরিয়ে আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তাহলে স্যার একটা জিনিস আমাকে বলুন, যে তার মানে চারটে দেয়ালের মধ্যেই বাস্তু অবস্থিত। তাহলে চারটে দেওয়ালের মধ্যে যদি বাস্তু অবস্থিত হয়, তাহলে ভূমি হচ্ছে মঙ্গল, চারটে দেওয়াল তাহলে কি শনি বা ছাদের ওপরটাও এরকম ভাবে ভাগ করা যায়? আপনি যখন কোনো বাস্তু করবেন, সর্বপ্রথম তার ড্রয়িং নিচ্ছেন। বাস্তু প্রত্যেকটা হুম, ইন্ডিভিজুয়াল ঘরে ঘরে কিন্তু হয় না। আচ্ছা, বাস্তু করতে গেলে আপনাকে সম্পূর্ণ বাড়িটার উপরে করতে হবে, ওটাই সম্পূর্ণ বাস্তু। ও যদি আচ্ছা, এখন বলা যায় যে একটা বাড়ির মধ্যে আমার পাঁচ কামরা বাড়ি বা পাঁচটা কামরাযুক্ত ঘর আছে, আমি প্রত্যেকটা ঘরে গিয়ে হুম, সিঙ্গেল সিঙ্গেল ব্রহ্মস্থান বের করে করবো, সেটা হয় না। আচ্ছা। পুরো বাড়িটা নিয়ে একটা বাস্তু হয়, পুরো বাড়িটার উপরেই আমাকে কাজ করতে আর হবে। আধুনিক বাড়িতে তো আপনি ফ্ল্যাটই পাবেন, মানে আমি পুরোটা আমি কোনো যদি বাস্তু মানে কনসালটেন্ট হয়ে যাই, মানে আমি তো ফ্ল্যাটই পাবো, আমি তো পুরো বাড়িটাই তুমি করতে দেবে না। যদি কতবার ফ্ল্যাটের জিজ্ঞেস ক্ষেত্রে করবো? ব্যাপারটা আলাদা। ফ্ল্যাটের ক্ষেত্রে আচ্ছা, ব্যাপারটা আলাদা। ফ্ল্যাটের ক্ষেত্রে যতটুকু অংশ আমি ইউজ করছি ততটুকুই আমি কাজ করব। আচ্ছা, সেটা 1 বিএইচকে হোক, 2 বিএইচকে, 3 বিএইচকে, 4 বিএইচকে, যাই হোক না কেন,
ওইটুকু অংশের উপরই আমি কাজ করবো, আমি বাইরে যাব না, বা অন্য কোনো পুরো ফ্ল্যাটকে পুরো বিল্ডিংকে আমার দরকার নেই। আচ্ছা। বাড়ির ক্ষেত্রে পুরো বাড়িটা দরকার, সেটা একতলা হোক, দুতলা হোক, তিনতলা হোক, পুরোটাই দরকার। স্যার বাড়ির উত্তর অংশে জায়গা ফাঁকা নাই যেখানে জল ট্যাঙ্কটা রাখা যাবে, দক্ষিণ দিকে জল ট্যাঙ্ক রাখা যেতে পারে কি? দক্ষিণ দিকে জল ট্যাঙ্ক রাখা যেতে পারে। অবশ্যই রাখা যেতে পারে। সেফটি ট্যাঙ্ক তাহলে স্যার কোথায় কোথায় রাখলে ভালো হয়, একবার যদি বলেন ভালো হয়। সেপটিক স্যার ট্যাঙ্ক, সেফটি ট্যাঙ্ক সেপটিক কোথায় কোথায় রাখা ট্যাঙ্ক যায় একটু যদি বলেন। হুম। বা ওভারহেড ট্যাঙ্ক যেটাগুলো আমরা রাখি, সেগুলো ওভারহেড যদি কোথায় রাখা ট্যাঙ্কের যায়। জন্য, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের জন্য সব থেকে ভালো আইডিয়াল জায়গা হচ্ছে পশ্চিম দিক, ওয়েস্ট। তবে সাউথ ওয়েস্ট কখনোই নয়। সাউথ ওয়েস্টে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক রাখা মানে হার্টের প্রবলেম, মানে 200%। আজ অব্দি যত হার্টের প্রবলেম হয়েছে বা হার্ট সার্জারি হয়েছে, সেটা ওপেন হার্ট হোক বা হার্টের স্টান বসা হোক, যাই হোক না কেন, যত হয়েছে এই সব কটার জন্য সাউথ ওয়েস্ট দায়ী। ও, সাউথ ওয়েস্টে মানে এইটা বছরের অসুবিধা তো। সাউথ ওয়েস্টে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক কখনোই রাখা উচিত নয়। সেটা ওভারহেড কেন, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কও রাখা উচিত নয়, রিজার্ভারও করা উচিত নয়, বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কও রাখা উচিত না। স্যার বলছিলাম আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছিলাম যদি ধরুন আমি অগ্নিকোণে একটা রান্নাঘর করলাম, রান্নাঘর, হুম। ধরুন সিঁড়িঘর আছে অগ্নিকোণে, তার নিচে আমি রান্নাঘর করলাম। হুম। ধরুন সিঁড়িঘরে ধরুন ছাদ ঢালাই, সিঁড়িঘরের ছাদ ঢালাইয়ের ওপরে ধরুন ট্যাঙ্ক বসালাম, হবে তো? জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক তাহলে তো অগ্নিকোণেই পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওটাই কি করে বলছি। হবে? ধরুন অনেকেই সিঁড়িঘরের ছাদে ট্যাঙ্ক বসায় জলের, সিঁড়িঘরের ছাদে। সিঁড়ি ঘরের ছাদে ট্যাঙ্ক রাখা যায়, কিন্তু দেখতে হবে তো জোনটা কি পড়ছে, জায়গাটা হ্যাঁ, ওটাই কোথায়। বলছি। হুম। আমার সিঁড়িঘর অগ্নিকোণে আছে বলি আমি সেখানে ট্যাঙ্ক রাখতে পারি না, কারণ সেখানে ট্যাঙ্ক রাখলে জলের সমস্যা, তো মানে জল চলে আসতো সেখানে। হুম হুম, ওটাই বলছিলাম। বলছি আমি, আমরা যেটা মনে করছি অগ্নিকোণ, সেটা কি সেটা সত্যিই কি অগ্নি? ওটা কম্পাস ফেলে তো দেখতে হবে যে ওটা ঠিক অগ্নিকোণ। আমরা যেটা একটা মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হিসাবে ঘর বসিয়েছি, সেই হিসাবে কথা বলছি, কিন্তু সেটা তো নাও হতে পারে। এসে আর সে তো অবশ্যই, সেটা কম্পাসের সাথে বিচার্য বিষয় তো সেটা পড়ে। আমি কি করে প্রশ্ন করতে পারি এখন যে এটা ধরুন আমি পূর্ব দিকে দক্ষিণ মুখে ঘর করে বসে আছি, এবার সেই বাড়ি অনুযায়ী উত্তর পূর্ব আমি সাইডটা যেটা ভাবছি সেটা তো নাও হতে পারে। এসে দেখে কম্পাস ফেলে দেখতে হবে কম্পাস অনুযায়ী, তবেই তো সেটা দিক নির্ণয়টা ঠিক হলে তবে তো আমি বলতে পারবো যে এটা এইটা এটা ওইটা। তাহলে আমি আন্দাজে কি করে এখন বলবো? সেটা তো বিচার্য বিষয় পড়ে, কিন্তু তোর প্রশ্ন ছিল অগ্নিকোণে সিঁড়ি থাকলে সেখানে জল রাখা যায় কিনা। হ্যাঁ, কেমন? দেখতে হবে, বিচার্য সেটাই বিষয় পড়ে, বলছি। কোথায় কি পড়ছে সেটা তো অনেক পরের বিষয়। হুম হুম। তারপর স্যার বাড়ির মধ্যে যদি ছোট কারখানা থাকে তাহলে কোন দিকে থাকলে করা উচিত? বাড়ির বাড়ির মধ্যে যদি ছোট কারখানা থাকে মানে স্মল ইন্ডাস্ট্রিয়াল, ওই যেগুলো আপনার ছোট ছোট কারখানা হয় না, তো সেগুলো থাকলে কোন দিকে থাকলে ভালো হয়? মেশিন বসানো আছে ছোট ছোট। দেখুন, টয়লেটের জন্য মাত্র তিনটে জায়গায় দেয়া হয়েছে, একটা ইএসি, একটা এসএসডব্লিউ, একটা ডব্লিউএনডব্লিউ। ঠিক আছে, তো এবার স্যার একবার বলুন, আমাদের স্যার একবার পক্ষে বলুন, স্যার একবার বলুন, স্যার একবার বলুন টয়লেটটা। ইএসই, ইএসই, ইএসডি, এসএসডব্লিউ আর এসএসডব্লিউ, ডব্লিউএনডব্লিউ। ডব্লিউএনডব্লিউ।
এই তিনটে জায়গায় মেনলি দেয়া হয়েছে বাথরুম বানানোর জন্য। এছাড়া আমরা যেখানেই বাথরুম বানাবো সেখানে কিছু না কিছু প্রবলেম করবে। তো আমরা তো এখন যে যুগে বাস করছি, এই তিনটে জায়গায় পাবো, বাকিগুলো এড়িয়ে যাবো এমনটা সম্ভব নয়, আমাদেরকে করতে হবে। তো সেই জন্য শাস্ত্রকার কি করলেন না, তখন বললেন যে মাত্র 5টা দিককে ছেড়ে দিয়ে বানাও। কোন কোন জায়গা? উত্তর দিক, ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ। আবার বলছি, উত্তর দিক, ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ। মেনলি এই 4টে দিককে ছেড়ে দাও। এই 4টে দিককে ছেড়ে দাও, পশ্চিমটাকে ছাড়তে পারলে ভালো, না হলে দরকার নেই। মেনলি এই 4টে দিককে ছেড়ে আমরা যেখানে খুশি মোটামুটি বসাতে পারি। স্যার প্রচন্ড সাউন্ড প্রবলেম হচ্ছে কারো। স্যার বলছি যে আমি জিজ্ঞেস করেছিলাম বাড়ির মধ্যে ছোট কারখানা কারখানা স্মল ইন্ডাস্ট্রি হুম। যদি থাকবে সেটা কোন দিকে থাকা উচিত actually? স্মল ইন্ডাস্ট্রি, ছোট কারখানা, আবার সেটা দেখতে হবে কিসের কারখানা। ছোট কারখানা আপনার এই স্মল ইন্ডাস্ট্রি মানে ওই সমস্ত যে টাইসের জিনিস বানানো হয়, মানে ছোট ছোট ওসব মেশিন রাখা আছে মানে লোহা যেমন লক্করের বাড়িতে কাজকর্ম হয়। লোহার অক্ষর, হ্যাঁ লোহার অক্ষর, তো লোহার অক্ষর না সেগুলো মানে আমরা আপনার খাবার জিনিস তৈরি হচ্ছে, খাবার জিনিস পড়ার জিনিস এসব তৈরি হচ্ছে, যদি দেখুন, এখানে ছোট ডিপেন্ড ছোট করে। বাড়ির মেশিন আছে। যদি স্মল ইন্ডাস্ট্রি জলেরও হয়, যদি আমরা লিকুইড বা জল এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি হয়, সেটা নর্থের দিকে করতে পারি, ইস্টের দিকে করতে পারি। যদি লোহা লক্কর বা ধাতু রিলেটেড কোনো জিনিসপত্রের কারখানা হয়, সেটা আমরা দক্ষিণ দিকে করব, আমরা পশ্চিম দিকে করব। স্যার, জল হলে কোন দিকে করবো? উত্তর বা পূর্ব। স্যার, বাড়ির মধ্যে পড়াশোনা করানো বা কোচিং ক্লাস করানোর জন্য কোন দিকটা ব্যবহার করা যায়? সব থেকে ভালো হচ্ছে পশ্চিম দিক। কালকে আলোচনা করবো এটা নিয়ে। এডুকেশন জোন আছে পশ্চিম দিকে, একটা ডব্লিউএসডব্লিউ বলা হয় যেটাকে, নৈঋত কোণ আর পশ্চিম দিকের মাঝখানে ডব্লিউএসডব্লিউ, এডুকেশন জোন। ওটাই মেনলি পড়াশোনা করার জায়গা। কোচিং ক্লাস, তাই ওটাই হ্যাঁ, কোচিং ক্লাস যদি হয় সেক্ষেত্রে ওটাই, হ্যাঁ, মানে কেউ ওটাই যদি খুব স্যার সুন্দর এসে হয়, দারুণ পড়ায় না। হয়। দারুণ হয় ওই জায়গাটাতে, ছেলেরা নিজে থেকে পড়বে। এস ডাব্লিউ আর এস ডাব্লিউ, তাই তো? এ সাউথ ওয়েস্ট আর ওয়েস্টের মাঝখানে যে জায়গাটি হয় তাকেই ডব্লিউএসডব্লিউ বলা হয়। হ্যাঁ ওই তো এস ডাব্লিউ আর ডাব্লিউ নাকি দুটোর মধ্যিখানে এই ডাব্লিউ হয় শুধুমাত্র হয়? এসডব্লিউ আর ডব্লু, এসডব্লিউ আর ডব্লুর মাঝখান। আচ্ছা, ডাব্লিউ হ্যাঁ, ডাব্লিউ। ওটা কালকে আলোচনা করব আমরা, প্রত্যেকটা জোন নিয়ে ধীরে ধীরে 16টা দিকের যে জোনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আর একটা লাস্ট প্রশ্নটা জিজ্ঞেস করিনি, সেটা হচ্ছে যে যদি NN-W তে রান্নাঘর, NN-NW তে টয়লেট থাকে তাহলে কি করণীয়? এনএনডব্লিউ NN-W তে তে রান্নাঘর, রান্নাঘর থাকলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কনফার্মড। NN-W তে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, একদম। এটা কার হতে পারে, মানে কার দিক দিয়ে? বাড়ির মেয়েদের, ছেলেদের নয়। আচ্ছা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মেয়েদের এনএনডব্লিউ তে, আর ছেলেদের সাউথ ওয়েস্টে প্রবলেম থাকলে হয়। সাউথ ওয়েস্টে। যখনই কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা আসবে, যদি ছেলের হয় সাউথ ওয়েস্ট দেখবো, মেয়ের হলে এনএনডব্লিউ দেখবো। ওকে। আর বলছি NN-NW তে যদি বাথরুম হয় সেক্ষেত্রে? প্রবলেম নেই, নিউট্রাল জায়গা, সমস্যা হবে না। ওকে, ঠিক আছে।
নেক্সট আর কারো কোনো প্রশ্ন? সৌমেন বাবু খুব সুন্দর পড়াশোনা করছেন যা বুঝলাম। থ্যাংক ইউ স্যার। না, ভালো, খুবই ভালো। পড়াশোনা করলেই এই প্রশ্নগুলো আসতে পারে। যত পড়াশোনা করবেন তত প্রশ্ন আসবে, যত প্রশ্ন আসবে তত বেশি বেশি জানবেন। বলছি স্যার, কাপেলদের পক্ষে কোন ঘর আদর্শ? বাহ, NNW ঘর নিতে পারেন, পশ্চিমের ঘর নিতে পারেন, পূর্ব দিকের ঘর নিতে পারেন। স্যার স্যার কি বলেন, নৈরিত কোণটা পড়ার জন্য সব থেকে ভালো? নৈঋত কোণ আর পশ্চিম দিকের মাঝখানে একটা জায়গা হয় WSW, ওই জায়গাটা এডুকেশন জোন বলা হয়, ওটা পড়াশোনা করারই জায়গা, নৈঋত কোণ নয়। পশ্চিম দিক চেপে নৈরিত কোণ? নৈঋত কোণটা না, নৈঋত কোণের পরে পশ্চিম দিকের আগে, ঠিক আছে? বা আপনি পশ্চিম দিক বুঝে নিন, সব থেকে সুবিধা হবে। পশ্চিম দিক, নৈঋত কোণ নয়, পশ্চিমে এডুকেশন হয়। আর বয়স্কদের ক্ষেত্রে স্যার, বয়স্কদের ক্ষেত্রে কি? মানে কোন ঘর, মানে স্বামী বয়স্ক বৃদ্ধ বৃদ্ধ বনিতা? দেখুন, প্রথম বিষয় হচ্ছে বেডরুম আমরা কোথায় কোথায় করতে পারি না। এক হচ্ছে ঈশান কোণে বেডরুম চলে না, অগ্নিকোণে বেডরুম চলে না, EAC-তে বেডরুম চলে না, SSW-তে বেডরুম চলে না, WNW-তে বেডরুম চলে না। এই 5টা জায়গা বাদ দিয়ে আমরা যেখানে খুশি বেডরুম করতে পারি, আর সেই বেডরুমে বয়স্ক লোকও থাকতে পারে, বাচ্চাও থাকতে পারে, কাপলরাও থাকতে পারে। এবার ইন্ডিভিজুয়ালি দেখতে গেলে ডেট অফ বার্থ ভ্যারি করে। কি রকম ভ্যারি করে না, দেখা গেল কারোর জন্ম হয়েছে 1 তারিখে বা 9 তারিখে বা 19 বা 18, 28 বা 27, এই ডেটে যাদের জন্ম, তারা যদি এখন দক্ষিণ দিকের রুমে থাকতে শুরু করে, তাদের মধ্যে অটোমেটিক রাগ বাড়বে, জেদ বাড়বে, ক্রোধ বাড়বে। তো তাদের জন্য হয়ে গেল বায়ুকোণের দিকে রুম, অথবা উত্তরের সাইডে মানে নর্থের দিকে NNW দিকে রুম, বা ওয়েস্টের দিকে রুম। তাদেরকে দক্ষিণে শুতে দেওয়া যাবে না, কারণ দক্ষিণে আগে থেকে অগ্নি রয়েছে, আর ওদের ডেট অফ বার্থেই অগ্নি রয়েছে, তো অগ্নি আরো বেড়ে যাবে। তো এই জন্য ওদের জন্য স্পেসিফিক ওখানে চলে গেল। যদি সার্বজনীন ভাবে বলতে হয়, তাহলে ওই 5টা দিক বাদে আমরা যেখানে বেডরুম করব সেখানেই থাকতে পারবো। এবার স্পেসিফিকলি ইন্ডিভিজুয়ালি বলতে গেলে তখন ডেট অফ বার্থ ভ্যারি করে, যে কার জন্য কোন দিকের বেডরুমটা সুইটেবল, কোনখানে থাকলে তার বেশি সুবিধা হবে, বেশি শুভ ফল সে লাভ করবে। কেমন নর্মালি দেখতে গেলে পশ্চিম দিকের বেডরুম খুব ভালো হয়, মানে পশ্চিম দিকে বেডরুম মাল্টি ট্যালেন্টেড করে তোলে ব্যক্তিকে। কিন্তু জন্ম এখন 2 তারিখে, কি 11 তারিখে, কি 29 তারিখে, এই রকম ডেট অফ বার্থে জন্ম, সে সূর্যের পশ্চিম দিকে, ডিপ্রেশনে ভুগবে সে। অথচ ভালো জায়গা, কিন্তু শোয়ার জন্য, বেডরুমের জন্য উত্তম জায়গা, ডিপ্রেশনে ভুগবে। কারণ শনির সঙ্গে চন্দ্রের মিত্রতা নেই, 2 নাম্বার চন্দ্রের নাম্বার, ওখানে শনি অবস্থান করছে। চিন্তা করবে, ডিপ্রেশন করবে, চিন্তা, উল্টো পাল্টা ভাবনা চিন্তা মাথায় আসবে, ঘুম হবে না ঠিকভাবে। কিন্তু কাজ আসবে, 4 নম্বর কাজ যদি হয় হয়ে তো? যাবে। হ্যাঁ, স্যার 4 নম্বর যদি হয়? 4 নাম্বার যদি হয়, বলা হয় যে আহ, ঈশান কোণের বেডরুমে তাহলে রাহু। কখনোই নয়। ঈশান কোণে এমনিও না, বেডরুম আমি বানানো পশ্চিম যায় না। দিকেই বলছি, হ্যাঁ, পশ্চিম দিকেই বলছি। এই 2 নম্বর বললেন যে চলবে না, মানসিক অবস্থা অবনতি ঘটবে, 4 নম্বর হলে? 4 নাম্বার হলে চলে যাবে, অতটা প্রবলেম করবে না, মানে 2 নাম্বারের মতন অত প্রবলেম করবে না। 4 আর 4 নাম্বারের জন্য, নম্বর করবে ঈশান করে দিবে। 4 নাম্বারের জন্য বেস্ট জায়গা হচ্ছে সাউথ ওয়েস্টের রুম। ও, 4 নম্বর সব। 4 নাম্বার মানে কি 4 তারিখে জন্ম? হ্যাঁ, 4 তারিখ,
13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ। ইংরেজিতে না বাংলাতে? ইংরেজি। 4, 8 এগুলো সবই কি সাউথ ওয়েস্ট? না, 4, 8 নয়, 4, 13, 22, 31। মেনলি দেখুন, সাউথ এগুলো ওয়েস্ট ছাড়া ক্যালকুলেশন। 1 নাম্বার কারা হয়? 1 নাম্বার 1 তারিখে যাদের রবি। জন্ম এরা 1 নাম্বার, 10 তারিখে এরা 1 নাম্বার, 19 তারিখ এরা 1 নাম্বার, 28 তারিখ এরা 1 নাম্বার। এরা সবাই 1 নাম্বারের দলের লোক। 2 নাম্বারে কারা? 2 নাম্বারে 2 আছে, 11 আছে, 20 আছে, হুম, হুম, 29 আছে। এরা সবাই 2 নাম্বারের দলে। 3 নাম্বারের দলে কারা? 3 আছে, 12 আছে, 21 আছে, এরা 3 নাম্বারের দল। কেমন? এভাবে ভ্যারি করে। কোন ডেট অফ বার্থে জন্ম হচ্ছে সেই অনুযায়ী রুম আমরা বেছে দিতে পারি ইন্ডিভিজুয়ালি, সেটা আলাদা। ওটা আলাদা ক্যালকুলেশন। স্যার আমি তো জানতাম মোটামুটি, মানে আমি যেটা জানি সেটা হচ্ছে যে 11, 22, 33 এটা একটা স্পেশাল নাম্বার। 11, এইগুলোর সঙ্গে মানে 11, 22, 33 এগুলো একটা স্পেশাল নাম্বার আর কি। হ্যাঁ, তো এগুলো এগুলো ওর সঙ্গে মানে ওইভাবে মানে আপনি যেটা বললেন যে 1 নম্বর সেটা মানে রবি, 2 নম্বর মানে চন্দ্র, 3 নম্বর মানে বৃহস্পতি, 4 নম্বর মানে রাহু। হ্যাঁ, তো এই যে ক্যালকুলেশন আর এই 11 আর 22 এর মধ্যে পার্থক্য থাকে, মানে এটা সংখ্যাতত্ত্ব বলছে। হ্যাঁ, তো থাকে তো। এটা যদি একটু বলেন। অনেক পার্থক্য আছে। 2 নম্বরে যাদের যে ক্যারেক্টার আসবে, 11 নম্বরে পুরো উল্টো ক্যারেক্টার আসবে। হ্যাঁ, পার্থক্য থাকবে, কিন্তু এইখানে পার্থক্য খুঁজলে হবে না। এখানে আমাদের গ্রহ কম্বিনেশন বুঝতে হবে রুমের ক্ষেত্রে। কেমন? আচ্ছা, যখন আমরা ক্যারেক্টারিস্টিক বিচার করবো তখন তো আলাদা বলতেই হবে, তখন তো ভিন্ন ভিন্ন জিনিস বেরোবে। কিন্তু এখানে আমরা কি করছি? এখানে আমরা রুম সিলেকশন করছি। বুঝেছি। না 8 নম্বরের ক্ষেত্রে সেটা 8 কোন নম্বরের মানে ক্ষেত্রে কোন পশ্চিম দিকটা দিকের রুম সব থেকে বেস্ট। 8 নম্বরেও পশ্চিম? 8 নম্বরে পশ্চিম দিক সব থেকে বেস্ট একদম। স্বামীর যদি 8 হয়, স্ত্রীর যদি 4 হয়, তাহলে তারা কোথায় হ্যাঁ, কি কোন ঘরে বুঝলাম না। বলছে স্বামীর 8 নম্বর আছে, স্ত্রীর আছে 4 নম্বর, তাহলে কোন দিকে ঘর পড়বে মানে বেডরুমটা? 8 নাম্বার আর 4 নাম্বার কত হয়? 8 এ 4 এ 12। 12। 12 মানে 3 নাম্বার, বৃহস্পতির সংখ্যা হয়ে গেল তো। বৃহস্পতির জন্য আমরা পশ্চিম দিক বেছে নিতে পারি, খুব ভালো হয়। পূর্ব দিকেও শুতে পারবে, অসুবিধা হবে না। উত্তরেও পারবে। পশ্চিম দিক সব থেকে বেস্ট। বৃহস্পতি পশ্চিম দিককে বেশি প্রেফার করে। কিন্তু বৃহস্পতি তো স্যার আপনি বলেছিলেন ঈশান কোণ, বৃহস্পতি আর কেতু। বৃহস্পতি আর কেতু ঈশান কোণ, কিন্তু ঈশান কোণে বেডরুম নিষিদ্ধ। ও, তারপর বলুন। এক নম্বরটা আরেকবার বলুন। 1 নাম্বার 28 তারিখে যার জন্ম, ধরুন 28 তো 1 নম্বরে পড়ে, হ্যাঁ, তাহলে 1 নম্বরটা কোন দিকে, মানে পশ্চিম দিক বলছিলেন না কি বলছিলেন? 1 নাম্বারের জন্য পূর্ব দিক। ও, পূর্ব দিক। 1 আচ্ছা নাম্বারের জন্য পূর্ব দিক সব থেকে বেস্ট। উত্তর দিকও আচ্ছা, ঠিক আছে। উত্তর দিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ডেট অফ বার্থ অনুযায়ী ক্যালকুলেশন আজকে আপনাদের ক্লিয়ার হবে না, এটা একটু ডিপলি পড়াশোনা করতে হবে। আমি জাস্ট ওপর একটা এক্সাম্পল দিলাম, আর কিছুই না। এটা ভ্যারি করে, এটা একটু ডিপলি শিখতে হয়। এটা অ্যাডভান্স নলেজ না থাকলে কাউকে অ্যাডভাইস দেওয়া ঠিক না। কাউকে অ্যাডভাইস দেবেন না, ডেট অফ বার্থ নিয়ে কাউকে অ্যাডভাইস দেবেন না। এর জন্য অ্যাডভান্স নলেজের প্রয়োজন হবে। তো সেটা এখানে স্যার পড়ানো হবে না, না? সেটা বেসিকে হবে না, সেটা অ্যাডভান্সে আছে। আচ্ছা, ঠিক।
আপনাদের মধ্যে যারা আমাদের অ্যাডভান্স ক্লাসে আছেন, অ্যাডভান্স ক্লাসে আমাদের এই সিলেবাসটি আছে, এটা কভার ওখানে হয়ে যাবে। এটা জাস্ট একটা 10 দিনের বেসিক ফাউন্ডেশন, তো এখানে ডিটেলসে আমরা যেতে পারবো না। ডিটেলসে গেলে বোঝাও সম্ভব না, আর ডিটেলসে টাইম টেকিং প্রসেস, তো একটা দুটো ক্লাসে ক্লিয়ার হবে না। সেই এইটা এই যে 3 দিনের কোর্সে এটা কোনো এক্সাম আছে নাকি আপনাদের? না, এটাতে এখন এক্সাম নেই, এক্সাম যা আছে সব অ্যাডভান্সে, এখানে কোনো এক্সাম না। ওকে, ঠিক আছে। তো তাহলে একটা পড়ে রইলো শুধুমাত্র হেলথ, সেটা কালকে আলোচনা হবে, তাই তো? হ্যাঁ, কালকে আমরা যেগুলো পড়বো সেটা হেলথ নিয়ে পড়বো, তার সঙ্গে সঙ্গে আমরা পুরো 16 ডাইরেকশনের ব্যাখ্যা পড়বো। 16 দিকটা কি জন্য, কি কি কাজ করে, কিভাবে করে না করে, সবটা পড়বো। ডিটেলসে যাব, ডিগ্রি যদি কারো কোনো প্রবলেম থাকে ডিগ্রি মেনশন করে আমরা পড়বো। কেমন, কোথায় কি করতে পারি, কোথায় কি করতে পারি না, কোথায় কি থাকলে কি হয়, A to Z সব পড়বো। রেমেডি কিছু যদি বলেন তাহলে ভালো হয় স্যার। এত প্রবলেমের মধ্যে আমরা ফেস করছি, তো সেই কারণে একটু সলিউশন চাইছি, ঠিক আছে? ব্যাপার হচ্ছে রেমেডি নেই এমনটা না, রেমেডি সব কিছুরই আসে। যেখানে রেমেডি কাজ করে না, আমি ওপেনলি আগে থেকেই বলে দিই, এখানে কাজ করে না। ব্যবসা ওভাবে তো আমরা ব্যবসা করি না। যারা ব্যবসায়ী লোক আছে, যারা ব্যবসা করে, তাদের পক্ষে সব রেমেডি বিক্রি করা সম্ভব, বা সবটাই তারা করে দিতে পারে, কিন্তু কাজে কাজ পরবর্তীকালে কিছু হয় না যদিও। তাদের উদ্দেশ্য ব্যবসাটাই হয়। তো আমাদের উদ্দেশ্য এডুকেশন, ব্যবসা তো নয় সেভাবে। তো এই জন্য আমরা চেষ্টা করি ছাত্রদের ঠিকঠাকটা শেখাবো, সঠিক জিনিসটা দেবো, কোথায় রেমেডি কাজ করে, কোথায় রেমেডি কাজ করে না। এই জন্য আমরা রেমেডি ওরিয়েন্টেড খুব কম। আমরা রেমেডি বলতে তত্ত্ব বুঝি, পঞ্চতত্ত্ব, আমরা ব্যালেন্স বুঝি। বিভিন্ন কালারের মাধ্যম দিয়ে কাজ করা যায়, যেটা খুব কুইক অ্যাকশন নেয়। কালারের মাধ্যম দিয়ে কাজ করলে কুইক অ্যাকশন নেয়। ওগুলো আমরা শিখবো ধীরে ধীরে, কালকে তো আরো ডিটেলস আলোচনা করবো, চিন্তা নেই। ওকে, ঠিক আছে। স্যার আজকে কি তাহলে লেফট হয়ে যাবো? আজকে ক্লাস আজকে আর মোটামুটি শেষ। আজকে আমি এক্সট্রা কোনো টপিক পড়াবো না। আজকে আপনাদের আর কারোর কোনো প্রশ্ন আছে আজকে টপিকের ওপরে বা গতকালকের ওপরে? উজ্জ্বল বাবু? বলছি স্যার, ঈশান কোণে কি বেড রাখা যাবে না? না, ঈশানে বেডরুম একদম উচিত নয়। ঈশানে বলছি বেডরুম মোটামুটি 12-13 বছরের নিচে চলে যায়, অথবা 40-45 ঊর্ধ্ব, তাদের জন্য মোটামুটি চলে। বাকি যে মিডিল এজটা থাকে এদের জন্য ঠিক না। উম, বলছি ঈশান কোণটা ফাঁকা আছে, ঈশান কোণে একটা আলমারি আছে, তার তার সাইডে একটা বেড আছে। যদি বেড ঈশান কোণে না পড়ে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ওটাই বলছি, মানে ঈশান কোণে একটা আলমারি আছে, তার একটু পাশে বেডটা আছে, দক্ষিণ দিকে। যদি ঈশানে বেড না থাকে প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, ওটাই। থ্যাংক ইউ। স্যার আমার শোনা আছে যে, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, শুনেছিলাম যে যে রুমের ঈশান কোণে হচ্ছে কখনো ভারী বস্তু রাখা উচিত নয়, এটা কি ঠিক? না, রুমের ঈশান কোণ ওরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি রুমের ঈশান, অগ্নি, নরী, উত্তর, দক্ষিণ বের করা যায় না, হয়ও না। বাস্তু একটাই হয়তো। বা হুম হুম, বা একেবারে ঈশান কোণে যে রুমটি, সেই রুমটিতে এরকম কিছু হয় হ্যাঁ, যে ঈশান ওখানে কিছু কোণে রাখা যাবে না ঈশান কোণে? শাস্ত্রে এটা বলেছে, ঈশান কোণে ভারী জিনিস রাখতে নেই। ঈশান কোণে, যেটা রুমের হতে হবে এমনটা তো কথা নয়, সেটা ঈশান কোণটা আমার বারান্দাও তো পড়তে পারে, হ্যাঁ হ্যাঁ। আমার বাড়ির যে কোনো অংশ পড়তে পারে। সেই জায়গাতে যেখানে ঈশানটা পড়ছে সেইখানে আমরা ভারী কোনো জিনিস রাখবো না, এটা ঠিক। স্যার বাড়িতে কোনো স্টোর রুম বা কমন রুম বা কোনো মানে উম, গ্রামে যেটা ওই গোশালা হয়, এগুলো মানে নির্দিষ্ট কোথাও করার একটা মানে নর্থ ওয়েস্ট, নিয়ম আছে? নর্থ ওয়েস্ট সব থেকে বেস্ট।
এইসবের জন্য নর্থ ওয়েস্ট বায়ু কোণ সব থেকে ভালো। স্যার কমন রুম ওটিও? হ্যাঁ, কমন রুম নর্থ ওয়েস্টে করতে পারি আমরা। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি বাড়ির ঠিক কোন জায়গাটা সেন্টার করে আমরা বাড়ির দিকগুলো নির্ণয় করবো বাস্তুর, আর সেন্টার পয়েন্টটা কি করে বুঝবো আমরা? হ্যাঁ, এতক্ষণ পর একটা টেকনিক্যাল প্রশ্ন এসছে। বাস্তু পুরুষকে আগে ঠিক করতে হবে। সর্বপ্রথম আমরা কি করবো, আমরা ড্রয়িং বানাবো, কেমন? তো আমি একটা হুম। প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের দেখাই, সুবিধা হবে। হুম। একটা প্র্যাকটিক্যাল দেখাই, প্র্যাকটিক্যাল। দেখুন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? কোনো ড্রয়িং দেখতে পাচ্ছেন স্ক্রিনে? না, কিছু পাচ্ছি পাচ্ছেন না? না। আচ্ছা, সাদা সাদা। সাদা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার সাদা আর থাকবে না, এবার সর্ষে আসছে, দেখুন। আর সাদা আছে? হুম, এসছে। ধরুন না, এইটা একটা বাড়ির ড্রয়িং, ঠিক আছে? বাড়িটা এরকম হয়ে আছে। হুম। এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম, এখান হুম। থেকে সিঁড়ি, এটা বারান্দা, এদিকটা আবার ডাইনিং, হুম। হ্যাঁ, এখানে কিচেন, এখানে বাথরুম রয়েছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এটা পুরো উঠোন রয়েছে ফাঁকা, এখানে একটা কুয়ো দেখা যাচ্ছে, হুম। এইখানে একটা ছোট্ট গেট আছে এদিকে বেরোনোর জন্য, এখান থেকে ঢুকে এখানে একটা গেট এই দিকে যাওয়ার জন্য, এইটা পুরো ওপেন আছে, এখানে দেওয়াল, এখানে একটা গেট আছে, এই দিকের সঙ্গে এটা যাতায়াত, এটা একটা লিঙ্কের জায়গা করা আছে, ঠিক আছে? তো হুম। এইটার ব্রহ্মস্থান আমাকে বের করতে হবে। কি করে বের করব? ব্রহ্মস্থানের ক্ষেত্রে আমি এই পুরো এরিয়াটাকে নিতে পারি না। ব্রহ্মস্থানের ক্ষেত্রে আমাকে নিতে হুম। যতটুকু এরিয়া আমার ফুললি কনস্ট্রাক্টেড হয়ে আছে, আমার এই ওকে। এরিয়ার মধ্যে ফুললি কনস্ট্রাক্টেড বলতে আমি এই এই বর্গক্ষেত্রটাকে পাচ্ছি, এইটুকু জায়গা পাচ্ছি, তাই না? হুম। এটা তো হুম। পেয়ে গেছে, এটা ফাঁকা। এই কারণের হুম। জন্য ব্রহ্মস্থানে এই জায়গাটা আসবে না, কিন্তু বিচার হবে। এই জন্য ব্রহ্মস্থান হুম। ধরতে গেলে আমাকে এইখান থেকে এই এরিয়াকে নিতে হলো, আবার এইখান থেকে এটাকে নিতে হলো, নিয়ে এখান থেকে ক্রিস ক্রস করে আমার এই জায়গায় ব্রহ্মস্থান বেরোলো। এইটা হলো হুম। পুরো বাড়িটার সেন্টার পয়েন্ট, ঠিক আছে? তার এটা আগেই কি আমাকে ম্যাথমেটিক্যালি আমাদের করতে হবে? মানে অ্যাকচুয়ালি কিভাবে আমরা করবো, আমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। মানে যখন আমি এটাকে ম্যাথামেটিক্যালি করতে কম্পাসে হবে। ধরি। এটাকে ম্যাথামেটিক্যালি করতে হুম। হবে। আপনি কম্পাস থেকে ডিগ্রি পাবেন না। আপনাকে ডিগ্রি বের হুম। করতে গেলে গুগল আর্থ প্রো নামে একটি সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার থেকে ওই ওকে। বাড়ির পার্টিকুলার ডিগ্রি কি হবে সেটা বের করতে হবে। আমি সেটাও ফর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর্থ প্রো। গুগল আর্থ প্রো, আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিভাবে হয়। হুম। দেখুন, এই যে সফটওয়্যারটাকে দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় গুগল আর্থ প্রো। যখন আমরা এটাকে খুলবো, একদম পুরো ব্রহ্মাণ্ড খুলবে আমাদের সামনে, হুম। ঠিক আছে? পৃথিবী খুলে গেল। হুম। এবার এখানে একটা সার্চ বাটন আছে, এই জায়গাতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে কি করতে হবে, একটা কোঅর্ডিনেটস নাম্বার দিতে হবে, যে লোকেশনটাকে আমি সার্চ করতে চাইছি সেই লোকেশনের যে নাম্বারটা, হুম। সেই নাম্বারটা আমাকে দিতে হবে, অথবা আমি সেই জায়গার নামও লিখতে পারি, সেটাও দিয়ে দেবে। সাপোজ আমি হুম। এখানে লিখলাম একটা, আমি এখানে ধরুন কলকাতায় একটা কোনো সার্চ করছি, ঠিক আছে? আমি কলকাতা রেলওয়ে স্টেশনকে রাখলাম, করে এখানে আমি সার্চ বাটনে ক্লিক করলাম, তো আমাকে এবার পৃথিবী সেই হুম। জায়গায় নিয়ে যাবে। এটা উপর থেকে ভিউ দেখায়, হ্যাঁ, ড্রোন একদম ভিউ পুরো এ টু, যেটাকে বলা হয় যেরকম ওইভাবে। দেখবেন দেখতে, একদম ঠিক সেরকম দেখিয়ে দেবে, হুম। ঠিক আছে? এবার আমি কি হুম। করব, হুম, সেটা আমি তো জানি। আমি তো এক্সাক্ট লোকেশনে যাইনি, আমি এখান থেকে একটা বিল্ডিং কে চুজ হুম। করে নেবো, হুম। যেটাকে খুব স্পষ্ট দেখাচ্ছে। ধরুন এই বিল্ডিংটাতে, আমি এই বিল্ডিংটার বাস্তু করতে গেছি এখন এই মুহূর্তে, ঠিক আছে? তো আমাকে এই বিল্ডিং এর হুম। ডিগ্রি বের করতে হবে। কি করব, আমি নর্থে একটা এই জায়গায় ক্লিক করব যাতে ডিগ্রিটা না, নর্থটা না ঘুরে যায়।
এখান থেকে একটা স্কেলের চিহ্ন আছে, স্কেলের চিহ্নটা ক্লিক করব, করে এটাকে সাইডে রাখবো, রেখে কি করব, এই যে দেওয়াল দেখতে পাচ্ছি বাড়িটার, বিল্ডিংটার দেওয়ালের একদম এই শেষ প্রান্ত থেকে প্রথম প্রান্তে একটা রেখা টানবো, একদম দেওয়াল বরাবর। এই যে রেখাটা টানলাম, দেখুন এইখানে একটা ডিগ্রি শো করছে, দেখুন 24.48 ডিগ্রি দেখাচ্ছে। এই যে 24.48 দেখতে পাইনি। দেখতে পাচ্ছেন না? না, আসছে না তো কিছু। আপনার আচ্ছা, আমি স্ক্রিনটাকে একটু সরাই আমি স্ক্রিনটাকে। আপনার স্ক্রিন কি ব্ল্যাঙ্ক হয়ে গেছে? ব্ল্যাঙ্ক নেই, বাট আমি জাস্ট লোকেশনটাই দেখতে পাচ্ছি, ডিগ্রি তো কিছু আসছে না। দেখুন আমার যে মাউস বারটা সরছে, আপনি দেখতে পাচ্ছেন কি সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন আমি যেখানে মাউস বারটাকে নিয়ে গেছি, দেখুন এই জায়গায় 24.48 ডিগ্রি লেখা আছে, দেখতে পাচ্ছেন? না, এখন আর দেখতে পাচ্ছি না মাউস বার। আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাহলে। আচ্ছা, বাকিরা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, হেডিং বলে লেখা আছে 24.48 ডিগ্রি। হ্যাঁ স্যার। আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তাহলে। ওকে ওকে, বুঝতে পারছি একটু হ্যাঁ, বলতে। তো এই যে আমরা একটা নর্থের দিকে হ্যাঁ, রেখা বুঝতে টানলাম, পেরেছি। নর্থের দিকে রেখা টানলাম, এখানে আমরা 24 ডিগ্রি পেলাম। তো এটা কি ঠিক না ভুল কি করে বুঝবো? তার জন্য আমাকে পূর্ব দিকের একদম পশ্চিম দিকের এই কর্নার থেকে একটা রেখা পূর্ব দিকে টানতে হবে এই দেয়াল বরাবর। এখানে কত পাচ্ছি? 112 পাচ্ছি। পূর্ব দিক কত ডিগ্রিতে হয়? 90 ডিগ্রিতে হয়, 90 ডিগ্রিতে হয়। তাহলে 90 আর পাচ্ছি 112, কত ডিগ্রি বেশি পাচ্ছি আমরা? 22 ডিগ্রি মতন বেশি পাচ্ছি, তাই তো? তাহলে আমরা পূর্ব দিকে যখন চেক করলাম 22 ডিগ্রি পাচ্ছি, আর উত্তর দিকে যখন চেক করলাম পাচ্ছি 24 ডিগ্রি। আরো শিওর হওয়ার জন্য আমি মনে করলাম এইটাকে আমার ওপর থেকে দেখে বিল্ডিং এর মাঝখান বলে মনে হচ্ছে। আমি একটা নরমালি সোজা, পারপেন্ডিকুলার। হ্যাঁ একদম সোজা টানলাম। টানার পর আমার এখানে শো করছে কত না 3 ডিগ্রি, 3 ডিগ্রি শো করছে। 3 ডিগ্রি শো করার পর কিন্তু এটা তো ভুল আসছে। কিভাবে 3 ডিগ্রি হতে পারে? কারণ আমি এখান থেকে পাচ্ছিলাম কি, আমি এখান থেকে পাচ্ছিলাম নর্মালি 24 ডিগ্রি। আমি এখান থেকে পাচ্ছিলাম 114, মানে ঠিকই আছে 24 ডিগ্রি, তো দুদিকেই মিলে যাচ্ছে। কিন্তু এই জায়গা থেকে যখন টানলাম আমার মিললো না, তাহলে আমার এখানে কোথাও ভুল হচ্ছে। এখানে ব্রহ্মস্থানকে বের করতে গেলে আমাকে মিডিল পোর্শন অর্থাৎ এই জায়গাটা নিতে হচ্ছে, তবে আমি এর মিডিল পোর্শনটা আচ্ছা, 2 ডিগ্রি সামথিং আসছে। তো ব্রহ্মস্থান বা যেটাকে আমি আন্দাজে ধরছি সেখান থেকে ঠিকঠাক ডিগ্রি আসছে না। এইখানে যে 3টে ক্যালকুলেশন আমরা বললাম, এই 3টে ক্যালকুলেশনের মধ্যে যে দুটো ক্যালকুলেশন অ্যাকুরেট আসবে আমরা সেটাকে বেছে নেব, কেমন? ওকে। তো ব্রহ্মস্থান থেকে যখন দেখলাম আমি পারফেক্ট পাচ্ছি না, আমি কিন্তু উত্তর দিকে যখন মেজারমেন্ট করছি ঠিকঠাক পাচ্ছি, পূর্ব দিকেও করছি ঠিকঠাক পাচ্ছি। অতএব এই বিল্ডিংটার ডিগ্রি 24 ডিগ্রি রোটেট, 24 ডিগ্রি ঘুরে আছে। এটা এটা ক্লিয়ার হলো। এবার আমি ড্রয়িং এ ফিরে যাব। আমার ব্রহ্মস্থান বেরিয়ে গেছে, আমি এবার এখানে কি করবো না, চক্রকে প্লেস করব। আমি এখানে চক্র প্লেস করব, এটাকে বাস্তুচক্র বলা হয়। এবার চক্রটাকে আমি 24 ডিগ্রি ঘুরিয়ে দেবো। কি করব, এখান থেকে ডাবল মানে রাইট ক্লিক করে ফরম্যাট পিকচার থেকে 3D রোটেশন, এখান থেকে জেড রোটেশনে যাব, গিয়ে আমি এখানে 24 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। দেখুন নর্থ আমার 24 ডিগ্রি ঘুরে গেছে, নর্থের হওয়ার কথা এই জায়গায় ছিল, নর্থ এই জায়গায় চলে গেছে, 24 ডিগ্রি নর্থ ঘুরে গেছে। এইবার আমি করব গ্রিডিং, কোন জায়গায় কি পড়েছে পুরো বাস্তু আমার হাতের মুঠে। ক্লিয়ার? আর একটা ফ্ল্যাটের ক্ষেত্রে সেম ভাবে করতে হবে, মানে আমার একদম। ফ্ল্যাটটা ঠিক কোন জায়গাটায়? আমি একটা ফ্ল্যাটের ডিজাইন আপনাকে দেখাই।
ফ্ল্যাটে আমরা যেভাবে করে থাকি কাজ। এটা একটা ফ্ল্যাট। হুম এইটা হচ্ছে ফ্ল্যাটের র ড্রয়িং, যেটা ইঞ্জিনিয়ার প্রোভাইড করেছে। এটা হচ্ছে আমাদের বানানো ড্রয়িং। যাই হোক, হ্যাঁ এটা একটা ফ্ল্যাটের ড্রয়িং। সেম ভাবে এখানে আমরা সেই ব্রহ্মস্থান বের করেছি, এই জায়গায় ব্রহ্মস্থান বেরিয়েছে। সেম ভাবে এখানেও ডিগ্রি বের হুম করে চক্র প্লেস করা হয়েছে। এখানেও নর্থ কিছু ডিগ্রি ঘুরে আছে। কত ডিগ্রি নর্থ ঘুরে আছে আমরা এখান থেকে বুঝতে পারবো। চক্রতে রাইট ক্লিক করে ফরওয়ার্ড পিকচারে যাব, সেখান থেকে 3D রোটেশন, সেখান থেকে 11 ডিগ্রি এখানে লেখাই আছে। অতএব এই যে হুম বিল্ডিংটায় কাজ করে এসেছি আমরা ফ্ল্যাটে, এটাতে নর্থ হুম 11 ডিগ্রি ঘুরে আছে। দেখুন এরও হুম পুরো গ্রিডিং হাতের মধ্যে, কোথায় এন্ট্রান্স আছে, কোথায় বেডরুম আছে, কোথায় ডাইনিং, কোথায় কিচেন, কোথায় বাথরুম, সব এ টু জেড আমাদের কাছে ক্লিয়ার। হুম এইবার যেখানে সবার দরকার সেটা আমরা এখান থেকে ইজিলি করতে পারবো। ঠিক আছে, মানে এইভাবেই আমাদের বারটা করতে হবে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, মানে এমনি সাধারণ একদমই ভাবে তাই। কিছু হবে না অ্যাপারেন্টলি। কিছু আমরা যেটা ভাবছি এটা ওটা আছে, ওটা হবে না আজকে। না, ওটা হবে না, কারণ চোখের দেখায় সম্ভব না। হুম তবে ঠিক হ্যাঁ, আছে, বাস্তুর থ্যাংক ক্ষেত্রে ইউ। যেটা বেশি কাজ করে, আমাদের সিমটমে চলতে হবে। যে এই দুদিন আমরা যা যা পড়লাম, আমরা সিমটম পড়লাম, তো আমরা দেখবো যে সিমটম হুম ম্যাচ করছে কিনা, সেটা আমার সঙ্গেই হোক বা পাশের বাড়ির কারোর সঙ্গে। যদি সিমটম ম্যাচ করে তাহলে 100% ওখানেই আছে। সিমটম আসলে ম্যাচ কি করা বলুন মানে তো, মানুষ তো বিভিন্ন টাইমে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যায়, আবার সুখের মধ্যে দিয়েও যায়। কখন কি হয় বলা মানে বোঝা ভার। যখন হয় উল্টো পাল্টা তখনই মনের মধ্যে নানা রকম আর কি সব একদমই আসে। তাই, একদমই তাই। ঠিক আছে, ধন্যবাদ। দেখি ট্রাই করে পারি কিনা। আহ, কিছুটা তো মাথার নিশ্চয়ই উপর দিয়ে পারবেন, গেছে, কিছুটা বুঝেছি। নিশ্চয়ই পারবেন। ঠিক আছে, চেষ্টা থাকলে সব সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সট বলুন। আর তারপর আর কারোর কোনো কোয়ারি, কারোর জিজ্ঞাসা কিছু? স্যার, বলুন। হ্যালো, বলছি হ্যাঁ বলুন। আমি বাড়ি তৈরি করছি, ঈশান কোণের দিকটা আমি ফেলেই রেখে দিলাম। তারপরে যদি বাড়ি করি, তখন আমি ওই পূর্ব দিক চেপে যে বাড়িটা, যেটাকে আমি বাস্তুরটা বাদ দিয়ে যেটা বাড়ি করেছি, তাতে সেটা ঈশান কোণ পড়ে গেল, তখন সেখানে বাড়িতে থাকা যাবে তো? সেখানে বাসগৃহ করা যাবে তো? ব্রহ্মস্থান হ্যালো, আলাদা হলেই সম্ভব। দুটো যদি আলাদা পৃথক হয় তাহলে সম্ভব। বাস্তুটা মেপে হয়তো ঈশান কোণ যেটা সেখানে বাড়ি করা হলো না, পড়ে রইলো, এমনি ফাঁকা পড়ে রইলো। দেখুন আপনাকে এবারে আমি যে দেখিয়ে দিই, ঘরটা, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার এটা বিরাট জায়গা পড়ে আছে, বাউন্ডারি, ঠিক আছে? তো এই বাউন্ডারির মধ্যে অলরেডি আমার বহু বছর ধরে একটা বাড়ি হয়ে আছে। সেটা কোথায় না, সেটা হয়ে আছে আমার এই জায়গাতে। একটা ধরলাম বাড়ি আমার অলরেডি আগে থেকে হয়ে আছে, কিন্তু আমি চাইছি আমার এই যে পোর্শনটা খালি আছে আমি এখানে বাড়ি বানাবো। তো ছবিটা আর দেখা তো যায়নি, এইবার আমার ছবিটা আর আসেনি, দেখা দেখা যাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছেন না? না সাদা হয়ে হ্যাঁ গেছে।
লাল ছিল সাদা হয়ে গেছিল। দেখুন সাদা নীল হয়েছে এবার। না সাদাই হয়েছে আছে। নীল, নীলটা তো আমার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে হয়েছে। আপনি নীলে ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ এবার হয়েছে হয়েছে হ্যাঁ, হয়েছে হয়েছে। আপনার বাড়িটা এইখানে আগে ছিল, আপনার এই বাউন্ডারি এর মধ্যে বাড়ি এখানে আগে থেকে ছিল, আপনি বলছেন যে আমি এখন এই ঈশান কোণের দিকটা বাড়ি বানাবো বা বানাবো না, যা কি ওটা কিছু একটা বানাতেই পারি। আমি একটা বাড়ি এখানে বানালাম, নতুন করে নতুন কনস্ট্রাকশন করে বাড়ি বানালাম। তো এতে করে তো আমার দুটো ব্রহ্মস্থান আলাদা হয়ে গেল, এর ব্রহ্মস্থান আলাদা, এর ব্রহ্মস্থান আলাদা। তার মানে দুটোই আমার বাসযোগ্য হয়ে উঠলো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বুঝে গেছি। হুম। আর কেউ? আর কেউ নাই তো ঠিক আছে, আজকের জন্য আমরা এ পর্যন্তই রাখছি, আমাদের টাইমও প্রায় শেষ। আগামীকাল যথাসময়ে আবার দেখা হবে, ঠিক সময় আসার চেষ্টা করব আমরা। আমরা যেরকম টাইমে ক্লাস শুরু করে দিচ্ছি, টাইমে শেষ করে দিচ্ছি, তো আগামীকালকে আমরা ঠিক টাইমে ক্লাস শুরু করে দেবো, কেমন? আজকের জন্য এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।